আসসালামু আলাইকুম। আজকে আমাদের মেডিয়েট গ্রুপের তরফ থেকে প্রি মেডিকেল শিওর সাকসেস যে কোর্সটা চলতেছে তার আজকে 4 নাম্বার ক্লাস। ঠিক আছে, আজকে আমরা কোষ আর কোষের গঠন অধ্যায়টা মোটামুটি শেষ করার চেষ্টা করব প্রি মেডিকেল স্টাইলে। ঠিক আছে, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশনের উপর ভিত্তি করে তোমরা ক্লাসটা সবার সাথে শেয়ার করে দাও এবং তোমাদের যে সকল ফ্রেন্ডরা আছে তাদের মেনশন দিয়ে দাও যাতে তারা ক্লাসে অংশ নিতে পারে। ঠিক আছে, আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করবো। আর যতক্ষণ তোমরা ওয়েট করতেছো ততক্ষণ বোর্ডের কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। তোমরা সবাইকে মেনশন দিয়ে দাও এবং সবাইকে গ্রুপে বা অ্যাড করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও যাতে সবাই ক্লাসে অংশ নিতে পারে। ঠিক আছে, আর যতক্ষণ ওয়েট করতেছো ততক্ষণ তোমরা বোর্ডের কোশ্চেনের অ্যান্সার দাও আমাকে। গতদিন এটা আমরা করছিলাম। ঠিক আছে, আজকে আমাদের 4 নাম্বার ক্লাস কোষারের গঠনের উপর। ঠিক আছে, আজকে আমরা মোটামুটি মেডিকেল অ্যাডমিশনের উপর ভিত্তি করে যতটুকু পড়া আজকে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা একটু 10-15 মিনিট বেশি হইতে পারে, আমরা নর্মালি 1 ঘন্টা ক্লাস নিই। সো তোমরা শেষ পর্যন্ত থাকবা আশা করি। আর কোশ্চেনটার অ্যান্সার দাও তোমরা। জীবের ব্লুপ্রিন্ট কোনটি? জীবের ব্লুপ্রিন্ট কোনটি? ডিএনএ, জিন, ক্রোমোজোম, জিনোম, এর মধ্যে কোনটা জীবের ব্লুপ্রিন্ট? অ্যান্সার দাও। তাসলিমুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বোর্ডের কোশ্চেনের অ্যান্সার দাও তোমরা। বোর্ডের কোশ্চেনের অ্যান্সার দাও। জীবের ব্লুপ্রিন্ট কোনটি? ডিএনএ, জিন, ক্রোমোজোম, জিনোম, এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? তাড়াতাড়ি অ্যান্সার দাও তোমরা। গতদিন যদি ক্লাসটা করে থাকো তাইলে আশা করি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা পারবা। খ, তাসলিম বলছো খ, বাকিরা? বি। আচ্ছা, পূজা অ্যান্সার দিছো বি। ঠিক আছে, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। তোমরা যে দুজনের অ্যান্সার আমি পাইলাম এখন পর্যন্ত তাদের অ্যান্সার ঠিক আছে। জীবের ব্লুপ্রিন্ট হইল জিন। জীবের ব্লুপ্রিন্ট জিন। ঠিক আছে, জীবের ব্লুপ্রিন্ট জিন। তাইলে আমার বলো তো ডিএনএ কে কি বলা হবে আর তোমার জিনোমকে কি বলা হবে? জিনোমকে বলা হবে জীবের কি বলা হবে? জিনোমকে মাস্টার ব্লুপ্রিন্ট। মাস্টার ব্লুপ্রিন্ট। আর ডিএনএ কে কি বলা হবে? ডিএনএ কে বলা হবে মাস্টার মলিকিউল। কি বলা হবে? মাস্টার মলিকিউল। ঠিক আছে, তাইলে জীবের ব্লুপ্রিন্ট কোনটি? জিন। আর মাস্টার ব্লুপ্রিন্ট জিনোম, আর মাস্টার মলিকিউল হইল ডিএনএ। তোমরা অনেকেই অ্যান্সার দিছো দেখছি, পাখি, শহীদ। হ্যাঁ, তোমাদের অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার হবে বি। ঠিক আছে, আর মাস্টার ব্লুপ্রিন্ট হলো জিনোম আর মাস্টার মলিকিউল হইল ডিএনএ। ঠিক আছে, গতদিন আমরা নিউক্লিক অ্যাসিড পড়তেছিলাম। নিউক্লিক অ্যাসিডের জাস্ট গঠন সম্পর্কে আমরা একটু জানছিলাম। আজকে আমরা নিউক্লিক অ্যাসিড, ডিএনএর গঠন এগুলো আলোচনা করব। ঠিক আছে, তো ফার্স্টে আসুন নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, গতদিন আমরা নিউক্লিক অ্যাসিড নর্মালি কোন 3টা জিনিস দ্বারা গঠিত হয় সেটা পড়ছিলাম। অ্যান্সার দাও তো। নিউক্লিক অ্যাসিড কি কি দ্বারা গঠিত ছিল বলো তো? কোন 3টা জিনিস ছিল? ততক্ষণে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে আসি। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন হলো ফ্রেডরিক মিশার। ফ্রেডরিক মিশার। ঠিক আছে, তিনি এর নাম দেন নিউক্লিন। তিনি এর নাম দেন নিউক্লিন, বাট সেটা জানা লাগবে না। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড নামকরণ করেন অল্টম্যান। অল্টম্যান। আর নিউক্লিক অ্যাসিড কোন 3টা জিনিস দ্বারা তৈরি তোমাদের কি মনে আছে? তোমরা কি অ্যান্সারটা দিছো? নিউক্লিক অ্যাসিড কি কি দ্বারা তৈরি? আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে আমার নাইট্রোজেন বেজ আছে, দেন আরো যা যা দ্বারা গঠিত, এই 3টা জিনিস দ্বারা যে গঠিত, এইটা ফার্স্ট বলছিল কোসেল। তোমাদের অ্যান্সার পাওয়ার পর আমি বলবো কোন 3টা জিনিস। তাহলে নিউক্লিক অ্যাসিড কি কি দ্বারা গঠিত এটা আবিষ্কার করছে কোসেল। ঠিক আছে, আর নিউক্লিক অ্যাসিড যে 2 ধরনের হয়, ডিএনএ আর আরএনএ, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ল্যাবাইন।
ডিএনএ আর আরএনএ। এখন আমাকে বলো নিউক্লিক অ্যাসিড গতদিন আমরা পড়ছিলাম, নিউক্লিক অ্যাসিড কি কি দ্বারা গঠিত আমাকে বলো তো। নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড। তাসনিম, সাবাস। কি কি দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিড? নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো কে বলছে? বিজ্ঞানী কোসেল বলছে। ঠিক আছে, নাইট্রোজেন বেস, সুগার আর ফসফরিক অ্যাসিড তিনি ফার্স্টে শনাক্ত করছেন। এখন দেখো নিউক্লিক অ্যাসিড মেইনলি তিনটা জিনিস দ্বারা গঠিত, তিনটা না, মেইনলি তোমার পাঁচটা জিনিস দ্বারা গঠিত। তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর ফসফরাস। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর ফসফরাস। এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ হইল 15%, আর ফসফেটের পরিমাণ হইল 10%। ঠিক আছে, নাইট্রোজেন 15% আর ফসফেট 10%। নাইট্রোজেন কত পার্সেন্ট? 15%, আর ফসফেটের পরিমাণ 10%। সাবিকুন নাহারও রাইট অ্যান্সার দিছো, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এরা কি কি দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর ফসফরাস। দেখো আমরা বলছিলাম যে ডিএনএ কে বলা হয় কি? মাস্টার মলিকিউল। ডিএনএ বাদে নিউক্লিক অ্যাসিডকেও নর্মালি মাস্টার মলিকিউলই বলা হয়। নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয়? মাস্টার মলিকিউল। আর নিউক্লিয়াস যেটা আছে এটা হইল কোষের সবথেকে বড় রাসায়নিক অণু। কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু, সবচেয়ে বড় রাসায়নিক অণু। ঠিক আছে, তাইলে নিউক্লিক অ্যাসিড হলো কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু। এবার নিউক্লিয়াস যা যা দ্বারা গঠিত আমরা তার এক একটা মানে তার বৈশিষ্ট্য বা কি কি দ্বারা গঠিত মেইনলি তার কিছু ব্যাখ্যা বা বৈশিষ্ট্য আমরা এখন জানবো। ঠিক আছে, কি কি দ্বারা গঠিত? নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড। এখন দেখো আমার যে নাইট্রোজেন বেস আছে আর যে ফসফরিক অ্যাসিড আছে আর পেন্টোজ সুগার আছে, তার মধ্যে আমরা ফার্স্ট জানবো হইল তোমার পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার একটা কার্বোহাইড্রেট। কোন ধরনের কার্বোহাইড্রেট আমাকে বলতে পারো তোমরা? এটা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড নাকি পলিস্যাকারাইড? বলো তো, পেন্টোজ সুগার মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড নাকি তোমার পলিস্যাকারাইড? বলো তো। আচ্ছা, পেন্টোজ সুগার হইল গিয়ে তোমার 5 কার্বন বিশিষ্ট। কত কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট। এটা হইলো মেইনলি মনোস্যাকারাইড। এটা হলো মনোস্যাকারাইড। নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে পেন্টোজ আসলে অনেক ধরনের হয়, তার মধ্যে নিউক্লিক অ্যাসিড গঠনের ক্ষেত্রে আমরা নিই হইল কোনটা নিই? ডিঅক্সিরাইবোজ আর রাইবোনিউক্লিক অ্যাসিড। তাইলে যখন পেন্টোজ অ্যাসিড ব্যবহার করব তখন হইলো আমরা রাইবোজ নিচ্ছি আর ডিঅক্সিরাইবোজ নিচ্ছি। কি কি নিচ্ছি? রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, আরএনএ এর ক্ষেত্রে রাইবোজের সাথে আর এর সাথে কিসের মিল আছে? আরএনএ। তাহলে রাইবোজের ক্ষেত্রে আমি নিব আরএনএ, অর্থাৎ আরএনএ গঠিত হয় রাইবোজ সুগার দ্বারা আর ডিএনএ গঠিত হয় ডিঅক্সি রাইবোজ সুগার দ্বারা। ঠিক আছে, এরা হইল 5 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, এরা হইল গিয়ে রিং স্ট্রাকচার মেইনলি। ঠিক আছে, রিং স্ট্রাকচার কেমন? এদেরকে তুমি রাইবোজ না বলে তুমি বিটা ডি রাইবোজ সুগারও বলতে পারো, আবার বিটা ডিঅক্সিরাইবোজও বলতে পারো। এখন তাইলে দেখো 5 কার্বন বিশিষ্ট যে রিং স্ট্রাকচারটা এটা কেমনে হচ্ছে। সাপোজ দেখো এখানে কয়টা কার্বন হয়েছে? এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার আর এর সাথে আরেকটা কার্বন থাকে, এটা 5 নাম্বার কার্বন। তাইলে আমি বলছি 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। তাহলে 1 2 3 4 5 কয় কার্বন আসছে আমার? 5 কার্বন বিশিষ্ট আমার একটা কি আসছে?
স্ট্রাকচার আসছে, রিং স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে পেন্টোজ সুগার। আর আমি বিটা কখন বলবো, আলফা কখন বলবো? এই যে আমার 1 নাম্বার কার্বন আছে, এর 2টা হাত থাকবে, ঠিক আছে? 2টা হাতের একটা এইচ যুক্ত হলে আরেকটায় ওএইচ যুক্ত হবে, একটা এইচ যুক্ত হইলে আরেকটায় ওএইচ যুক্ত হবে। এই পজিশনটাকে বলে হইলো আলফা পজিশন, আর এই পজিশনটাকে বলে বিটা পজিশন। যেই পজিশনে ওএইচ থাকবে সেইটা বলা হবে। তাইলে আমি যেহেতু বলছি যে আমার বিটা ডি রাইবোজ আর বিটা ডি ডিঅক্সি রাইবোজ, তাইলে আমার কোথায় হবে বলো তো? কোন হাতে আমি ওএইচ বসাবো? আমি বসাবো আমার বিটা হাতে, তাইলে ওএইচ থাকবে বিটা হাতে, আর আলফা হাতে থাকবে শুধুমাত্র এইচ। তাইলে এইটা গঠনটাকে কি বলতেছে? এই গঠনটাকে বলতেছে বিটা ডি রাইবোজ, বিটা ডি রাইবোজ। এখন আসো রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাইলে বলবা, আর যদি বুঝতে পারো তাইলে বলবা যে ক্লিয়ার, ঠিক আছে? তোমরা কমেন্ট করবা যাতে আমি তোমাদের আপডেটটা পাইতে থাকি, ঠিক আছে? তোমরা বুঝতেছো কিনা বা বুঝতেছো কিনা নাকি বুঝতে পারতেছো না, এটা যাতে আমি বুঝতে পারি এই জন্য তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, তাহলে বিটা ডি রাইবোজ, এটা হইলো আমার বিটা পজিশনে ওএইচ থাকবে, ঠিক আছে? তাইলে রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্য কি? দেখো, আমি যদি এই গঠনটা আমি বুঝে দিই, এইখানে আমার একটা কার্বন থাকে, এইখানে আমার একটা কার্বন, এইখানে কার্বন, এইখানে কার্বন। এখন দেখো, এই কার্বনের সাথে আমার একটা ওএইচ যুক্ত থাকবে, একটা এইচ যুক্ত থাকবে। এই কার্বনের সাথেও আমার একটা ওএইচ যুক্ত থাকবে, একটা এইচ যুক্ত থাকবে। আর এই কার্বনটা হলো CH2OH, ঠিক আছে? এখন দেখো, এইখানে অক্সিজেন আছে না? 2 নাম্বার কার্বনে অক্সিজেন আছে না? আছে। কিন্তু এটাকে বলা হচ্ছে, যেহেতু 2 নাম্বার কার্বনে আমার অক্সিজেনটা আছে, তাইলে এটা আমার রাইবোজ সুগার, ঠিক আছে? রাইবোজ সুগার, নর্মাল রাইবোজ সুগার। তাইলে রাইবোজ সুগারে আমার 2 নাম্বার কার্বনে অক্সিজেন আছে, 2 নাম্বার কার্বনে অক্সিজেন আছে বা ওএইচ গ্রুপ আছে, ঠিক আছে? এখন যদি সাপোজ আমার যে রাইবোজের ক্ষেত্রে এইখানে ওএইচ গ্রুপটা থাকবে না, এখানে ওএইচ না থেকে শুধুমাত্র এইচ থাকবে। যদি ওএইচ না থেকে শুধুমাত্র এইচ থাকে, তখন আমরা তাকে বলবো, যদি ওএইচ না থেকে শুধুমাত্র এইচ থাকে, তাইলে আমরা বলবো ডিঅক্সি রাইবোজ। ডিঅক্সি মানে অক্সিজেন ছাড়া, ডিঅক্সি রাইবোজ। ডিঅক্সি মানে কি? অক্সিজেন ছাড়া। তাইলে ডিঅক্সি রাইবোজের 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, অক্সিজেন নাই, অর্থাৎ কোনো ওএইচ গ্রুপ নাই। কি আছে? শুধুমাত্র হাইড্রোজেন আছে। তাহলে অক্সি রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্য কি তোমরা বুঝছো? যদি না বুঝো তাইলে বলো। ডি অর্থ অক্সিজেনের ঘাটতি, হ্যাঁ। ডি মানে কোনো কিছু বাদ দেওয়া, যেমন ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়? কার্বন ডাইঅক্সাইড বাদ দেওয়া হয়। তেমনি ডিঅক্সি মানে অক্সিজেন নাই। তাইলে এই যে আমার যেই রাইবোজ সুগারটা ছিল, অর্থাৎ পেন্টোজ সুগারটা ছিল, এর 2 নাম্বার কার্বনে যদি ওএইচ গ্রুপ থাকে বা শুধু অক্সিজেন থাকে, তাইলে আমরা তাকে বলবো রাইবোজ সুগার। আর এখানে যদি ওটা না থাকে, অর্থাৎ শুধুমাত্র এইচ থাকে, ও নাই বা ওএইচ গ্রুপ নাই, 2 নাম্বার, কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে, তাইলে এটাকে আমরা বলবো ডিঅক্সি রাইবোজ। ডিঅক্সি রাইবোজ গঠিত হয় ডিএনএর ক্ষেত্রে, আর রাইবোজ দিয়ে আমার আরএনএ গঠিত হয়, ঠিক আছে? বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাইলে আমরা বলো, কমেন্টে বলো। বলো ক্লিয়ার না আনক্লিয়ার, কোনো সমস্যা থাকলে আমরা বলো, কমেন্ট করে বলো। আর যদি বুঝতে পারো তাইলেও বলো। আচ্ছা, তাইলে আমার পেন্টোজ সুগার গেল ফার্স্ট। নেক্সট আসো আমার নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস, বেস মানে ক্ষারক, ঠিক আছে? নাইট্রোজেন বেস দিয়ে আমি জানবো খালি নাইট্রোজেন বেস কয় ধরনের আছে। নাইট্রোজেন বেস আছে 2 ধরনের। এর গঠন আমাদের জানা লাগবে না। নাইট্রোজেন বেস আছে 2 ধরনের। কি কি আছে নাইট্রোজেন বেস? পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন। দেখো, যেইটার নাম বড় আছে সেটাই কম রিং বিশিষ্ট, আর যেটার নাম ছোট সেটা বেশি রিং বিশিষ্ট। পিউরিন হইল 2 রিং বিশিষ্ট, ঠিক আছে? আর পাইরিমিডিন হলে 1 রিং বিশিষ্ট। আর যেহেতু নাইট্রোজেন বেস, তাইলে এর মধ্যে নাইট্রোজেন আসবে, অর্থাৎ রিং এর মধ্যে আমরা যদি রিং আঁকি,
তাহলে এইটা আমার বেনজিন টাইপের একটা রিং হইলো না, এটা তো একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে সাপোজ এর যদি কোথাও কার্বনের বদলে একটা নাইট্রোজেন থাকে, ঠিক আছে, তাহলে এটারে বলে হেটারো, কি বলা হয়, হেটারোসাইক্লিক যৌগ। তাহলে এইগুলো হলো হেটারোসাইক্লিক যৌগ, ঠিক আছে। যদি এরকম একটা রিং থাকে তখন তাকে বলা হবে পাইরিমিডিন। আর যদি এর সাথে আরো একটা রিং থাকে, ঠিক আছে, যদি এরকম আরেকটা রিং থাকে তখন তাকে বলা হবে পিউরিন। অর্থাৎ পিউরিন 2 রিং বিশিষ্ট আর পাইরিমিডিন 1 রিং বিশিষ্ট, ঠিক আছে। ক্রোমোজোমের সর্বোচ্চ দৈর্ঘ্য হলো 50 মাইক্রোমিটার, ঠিক আছে, বুঝছো আপু? ক্রোমোজোমের সর্বোচ্চ দৈর্ঘ্য 50 মাইক্রোমিটার। তোমরা সিদ্ধাতুল মুনতাহা জিজ্ঞেস করছো 50 মাইক্রোমিটার, ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেন বেস পিউরিন আর পাইরিমিডিন। এখন পিউরিন কোনটা কোনটা আর পাইরিমিডিন কোনটা কোনটা দেখো। পিউরিন হইল গিয়ে আমার অ্যাডিনিন আর গুয়ানিন। পিউরিন কোনটা কোনটা? অ্যাডিনিন আর গুয়ানিন, এই দুটো হলো আমার পিউরিন। আর পাইরিমিডিন কোনটা কোনটা? বাকি যে তিনটা আছে, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিন, এই তিনটা হইলো আমার পাইরিমিডিন। এখন দেখো, থাইমিন আর সাইটোসিন এই দুটো হলো আমার ডিএনএতে থাকে। থাইমিন আর সাইটোসিন থাকে আমার ডিএনএতে। আর বাকি যেই এর মধ্যে থেকে একটা সাইটোসিল আর ইউরাসিল, এই দুটো থাকে হইলো আমার আরএনএতে। বুঝতে কি পারছো? না বুঝলে বলো। তোমার পিউরিন 2 ধরনের আছে, একটা অ্যাডিনিন একটা গুয়ানিন। পাইরিমিডিন আছে 3 ধরনের, থাইমিন, সাইটোসিল আর সাইটোসিন আর ইউরাসিন, ঠিক আছে। এর মধ্যে সাইটোসিন আর থাইমিন এই দুটো থাকবে ডিএনএ এর মধ্যে, আর সাইটোসিন আর ইউরাসিন এই দুটো থাকবে আরএনএ এর মধ্যে, ঠিক আছে। বুঝতেছো? আরেকবার বলবো কোনটা, আরেকবার বলবো। পিউরিন যেটা আছে, পিউরিন 2 রিং বিশিষ্ট আর পাইরিমিডিন 1 রিং বিশিষ্ট। পিউরিনের মধ্যে আছে অ্যাডিনিন, গুয়ানিন, এই দুটো ডিএনএ আরএনএ দুইটাই থাকবে। আর পাইরিমিডিনের মধ্যে তোমার আছে থাইমিন, সাইটোসিন আর ইউরাসিন। এর মধ্যে থাইমিন আর সাইটোসিন থাকবে ডিএনএতে, আর সাইটোসিন আর ইউরাসিন থাকবে আরএনএ এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড। আচ্ছা, ফসফরিক অ্যাসিডের সংজ্ঞা তো তোমরা পারো, বলো তো আমরা ফসফরিক অ্যাসিডের সংজ্ঞা কি? সংজ্ঞা বলতেছি, সংকেত কি? সবাই ফসফরিক অ্যাসিডের সংকেতটা কমেন্ট করো তো। নিউক্লিওসাইড যখন তোমার একটা রাইবোজ সুগার আর একটা নাইট্রোজেন বেস যুক্ত হচ্ছে, একটা রাইবোজ সুগার আর একটা নাইট্রোজেন বেস যুক্ত হচ্ছে, তখন তৈরি হচ্ছে একটা নিউক্লিওসাইড। কি তৈরি হচ্ছে? একটা নাইট্রোজেন বেস প্লাস একটা রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার। ডিএনএ এর ক্ষেত্রে রাইবোজ সুগার, আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ সুগার, আর ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ সুগার। নাইট্রোজেন বেস আর রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার যখন তৈরি হচ্ছে, তখন আমরা তাকে বলি একটা নিউক্লিওসাইড। অর্থাৎ রাইবোজ সুগার 5 কার্বন বিশিষ্ট আমরা পড়ছিলাম। তাহলে সাপোজ এইটা আমার একটা রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার, এর সাথে এর কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে? 1 নাম্বার কার্বনের সাথে। সাপোজ এর 1 নাম্বার কার্বনের সাথে আমার অ্যাডিনিন যুক্ত আছে। অ্যাডিনিন কি? একটা নাইট্রোজেন বেস, ঠিক আছে। কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে? অলওয়েজ নাইট্রোজেন বেসটা 1 নাম্বার কার্বনের সাথে। কয় নাম্বার কার্বনের সাথে? 1 নাম্বার কার্বনের সাথে। H3PO4, শর্মিষ্ঠা, ঈশিতা, সিদ্ধাতুল, ঐন্দ্রিলা, হ্যাঁ ঠিক আছে, H3PO4। হেটারোসাইক্লিক হইলে তোমার অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে কি থাকে? আমার একটা তোমার ষড়ভুজাকৃতির গঠন থাকে না, এর প্রত্যেকটায় কার্বন থাকে। যদি প্রত্যেকটা সাইকেলের প্রত্যেকটা স্টেপে কার্বন থাকে, তখন তাকে বলা হয় হোমোসাইক্লিক। আর যদি কোনো একটা কার্বন না থাকে, অন্য কোনো মৌল থাকে, সাপোজ নাইট্রোজেন অথবা অক্সিজেন অথবা সালফার, তখন তাকে বলা হয় হেটারোসাইক্লিক, ঠিক আছে। এটা তোমরা জৈব যৌগে পড়বা। আচ্ছা, এখন আসো যেটা বলতেছিলাম, এটা বুঝছো কিনা এটা বলো।
আমার নিউক্লিওসাইড গঠিত হয় একটা নাইট্রোজেন বেস আর একটা রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ সুগার দ্বারা। আমার সাধারণত নাইট্রোজেন বেসটা যুক্ত হয় রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনে। অ্যাডিনিন যুক্ত হইতে পারে, গুয়ানিন যুক্ত হইতে পারে, সাইটোসিন যুক্ত হইতে পারে, ইউরাসিল যুক্ত হইতে পারে, থাইমিন যুক্ত হইতে পারে। এখানে আমি অ্যাডিনিন যুক্ত করছি, ঠিক আছে? তাইলে এই নিউক্লিওসাইডটাকে আমি বলবো অ্যাডিনোসিন। যেহেতু অ্যাডিনিন যোগ করছি তাইলে এই নিউক্লিক অ্যাসিডের নাম অ্যাডিনোসিন। ঠিক আছে? যদি আমি এইখানে গুয়ানিন দিতাম তাইলে এটা গুয়ানোসিন হইতো, গুয়ানোসিন। যদি থাইমিন দিতাম তাইলে থাইমিডিন হইতো, যদি ইউরাসিল দিতাম তাইলে তোমার ইউরাসিন হইতো, ঠিক আছে? এইভাবে আসবে, ঠিক আছে? নামগুলো এইভাবে আসবে, ঠিক আছে? এখন এই যে নিউক্লিক অ্যাসিড, যে নিউক্লিওসাইড যেটা আমি পাইছি, তোমার যে কোনো একটা পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস যুক্ত করছি। এখন নিউক্লিওসাইড থেকে আসো নিউক্লিওটাইডে। যদি আমি নিউক্লিওসাইডের সাথে যোগ করি আমার ফসফরিক অ্যাসিড, তখন আমি এই দুটোর সাহায্যে পাবো নিউক্লিওটাইড। কি পাবো? নিউক্লিওটাইড পাবো, ঠিক আছে? আর এই নিউক্লিওটাইড যেটা আছে অর্থাৎ ফসফেট যেটা আছে, এটা অলওয়েজ 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়। কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় বলছি? কমেন্ট করো। 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়। সাপোজ এখানে আরেকটা কার্বন থাকে না, সেই কার্বনের সাথে যুক্ত হবে আমার এই ফসফরিক অ্যাসিড। যখন এই পুরোটা ফসফরিক অ্যাসিড যুক্ত হচ্ছে তখন রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড, এই তিনটাকে একসাথে বলতেছে আমার নিউক্লিওটাইড, ঠিক আছে? তাইলে এটা হলো আমার 5 নাম্বার কার্বন। ফসফরিক অ্যাসিড যুক্ত হবে 5 নাম্বার কার্বনের সাথে, ঠিক আছে? বুঝতে কি পারছো? না বুঝতে পারলে বলবা, আর বুঝতে পারলেও বলবা। আচ্ছা, তাইলে নিউক্লিওসাইড কখন গঠিত হবে? যখন 5 নাম্বার কার্বনের সাথে আমার নিউক্লিওসাইডের 5 নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হইলো, তখন আমরা তাকে বলবো নিউক্লিওটাইড। এবার আমার একটা নিউক্লিওটাইড হয়েছে, এবার তাইলে আমার ডিএনএ তৈরি বা আরএনএ তৈরির জন্য কি করতে হবে? আমার নিউক্লিক অ্যাসিড তৈরির জন্য এর পলিমার তৈরি করতে হবে, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইডকে আমার একসাথে যুক্ত করতে হবে। ফার্স্টে দেখো তাইলে ডাইনিউক্লিওটাইড কাকে বলে? ডাইনিউক্লিওটাইড মানে দুইটা নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়। ডাইনিউক্লিওটাইড গঠিত হয় ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা। কি দ্বারা যুক্ত হয়? ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা। তাইলে আমি এখানে আরেকটা নিউক্লিক অ্যাসিড নিয়ে আসি। ডাইনিউক্লিওটাইড বলতে কি বুঝাইছি? দুইটা নিউক্লিওটাইড দিয়ে গঠিত হবে। তাইলে সাপোজ এখানে আমি আরেকটা নিউক্লিওটাইড আনলাম। H3PO4 মানে ফসফরিক অ্যাসিড, এটা আমি পি দ্বারা লিখলাম, ঠিক আছে? পি দ্বারা লিখলাম। আর এর সাথে সাপোজ যে আমার অ্যাডিনিন যুক্ত আছে, ঠিক আছে? তাইলে আমি এইটা একটা নিউক্লিওটাইড, এইটা আরেকটা নিউক্লিওটাইড, দুইটা নিউক্লিওটাইডের সাথে বন্ধন গঠিত হবে, ঠিক আছে? তাইলে এই যে ফসফরিক অ্যাসিডটা আছে, এই ফসফরিক অ্যাসিড এর 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে বলছি? 3 নাম্বার কার্বনের সাথে। এইটা 3 নাম্বার কার্বন। এই 3 নাম্বার কার্বনের সাথে এর যেই 5 নাম্বার কার্বনে ফসফেটটা ছিল, ফসফরিক অ্যাসিডটা ছিল, এই ফসফরিক অ্যাসিডটা যুক্ত হবে। এটাকে বলতেছে ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার বন্ড। তাহলে একটা ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে আমার দুইটা নিউক্লিওটাইড যুক্ত হয়েছে। যেহেতু দুইটা নিউক্লিওটাইড যুক্ত হয়েছে তাই এটাকে বলা হচ্ছে ডাইনিউক্লিওটাইড। ডাইনিউক্লিওটাইড। বুঝছো কিনা বলো, আমাকে কমেন্টে বলো। বুঝছো কিনা বলো, না বুঝলে বলো। বুঝছো কিনা আমাকে বলো, না বুঝলেও কমেন্টে বলো তাড়াতাড়ি। আজকে অনেক পড়া, তাড়াতাড়ি বলো। আচ্ছা, একজন বলছো বুঝছি, আপনার স্কিন মাঝে মাঝে ঝাপসা, স্কিন ঝাপসা ঝাপসা হইলো বইলো। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, শহীদ বলতেছো ক্লিয়ার। আচ্ছা, তাইলে দেখো ডাইনিউক্লিওটাইড, এরকম আমার অসংখ্য নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে কি তৈরি হবে? একটা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি বলছিলাম? নিউক্লিওটাইডের পলিমার। তাইলে এরকম নিউক্লিক অ্যাসিড যুক্ত হবে, ঠিক আছে? এবার আসো ডিএনএ। ডিএনএর ক্ষেত্রে ডিএনএ হইল গিয়ে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএর ক্ষেত্রে আমার কোন সুগার ইউজ হবে? রাইবোজ সুগার ইউজ হবে নাকি ডিঅক্সিরাইবোজ সুগার ইউজ হবে? বলো তো, কমেন্টে বলো। যারা ক্লাস করতেছো তাড়াতাড়ি কমেন্ট করো।
ডিএনএতে রাইবোজ সুগার থাকবে নাকি ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে বলো? আচ্ছা, ডিএনএ নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ আর আরএনএ। ডিএনএতে হইলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এতে হইলো নিউক্লিওটাইডের দুইটা সূত্র থাকবে। কয়টা সূত্র? দুইটা সূত্র। তাইলে এইরকম একটা নিউক্লিওটাইড গঠিত হবে, আরেকটা নিউক্লিওটাইড গঠিত হবে, সেই দুইটা নিউক্লিওটাইডের মধ্যে সংযোগ থাকবে। কেমন? সাপোজ, আচ্ছা গঠন আমরা পরে বলি, গঠন আমরা আবার আঁকাবো। নিউক্লিওটাইড ডিএনএর গঠনটা আমাদের দরকার হবে। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, ডিএনএ আর আরএনএ। ডিএনএ, ডিএনএ কে বলা হয় জীবনের আণবিক ভিত্তি। কি বলা হয়? আণবিক ভিত্তি। ডিএনএ কে বলা হয় আণবিক ভিত্তি। এরা অনুলিপন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ রেপ্লিকেশন করতে পারে। অনুলিপন ক্ষমতা সম্পন্ন, অনুলিপন ক্ষমতা সম্পন্ন। এটা ডাবল হেলিক্স, অর্থাৎ দুইটা সূত্র দ্বারা গঠিত, ডাবল হেলিক্স। এরা ডাবল হেলিক্স। মানুষের একটা কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। একটা কোষে থাকে 5 থেকে 6 পিকোগ্রাম, খুবই ইম্পর্টেন্ট। মানুষের একটা কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। আর মানুষের সমগ্র দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। সমগ্র দেহে থাকে 100 গ্রাম। সমগ্র দেহে কত গ্রাম থাকে? 100 গ্রাম। আচ্ছা, ডিঅক্সিরাইবোজ তোমরা পারছো, শহীদ, শর্মিষ্ঠা, সিদ্রাতুল আর ঐন্দ্রিলা। সাবাস। আচ্ছা, তাহলে ডিএনএ হইল আণবিক ভিত্তি, এটা অনুলিপন ক্ষমতা সম্পন্ন, ডাবল হেলিক্স গঠন বিশিষ্ট, 5 থেকে 6 পিকোগ্রাম একটা কোষে থাকে, আর সমগ্র দেহে থাকে 100 গ্রাম। ঠিক আছে, এবার ডিএনএ হইল গিয়ে আমার ক্রোমোজোমের অংশ না? আমি বলছিলাম ক্রোমোজোম হইল বর্ণ ধারণ ক্ষমতা সম্পন্ন, বর্ণ ধারণ ক্ষমতা সম্পন্ন। এই রং ধারণ ক্ষমতাকে বলা হয় হলো স্টেইনিং। বিভিন্ন রঙে যখন রঙিন করা হয় কোনো কিছুতে, তখন আমরা তাকে বলি স্টেইনিং। তাইলে ডিএনএ হইল ফুলজেন পদ্ধতিতে স্টেইন নাই। কি পদ্ধতিতে? ফুলজেন পদ্ধতিতে। এটা আবিষ্কার করেন ফুলজেন, এই জন্য একে বলা হয় ফুলজিন স্টেইনিং। ফুলজিন স্টেইনিং, স্টেইনিং, ফুলজিন স্টেইনিং। তারপরে আমরা কেবল পড়ছি নাইট্রোজেন বেস কয় ধরনের আছে? 2 ধরনের না? বলতো নাইট্রোজেন বেস কি কি ছিল? পিউরিন আর পাইরিমিডিন। ঠিক আছে, এখন চারগফ নামে এক ভদ্রলোক বলতেছে, কে? চারগফ। চারগফ নামে এক ভদ্রলোক বলতেছে একটা কোষে বা একটা ডিএনএতে, কোষে না, একটা ডিএনএতে যতটুকু অ্যাডিনিন থাকবে ততটুকু থায়ামিন থাকবে। যতটুকু, সাধারণত অ্যাডিনিন থায়ামিনের সাথে যুক্ত হয়, তাহলে যতটুকু অ্যাডিনিন থাকবে ততটুকু থায়ামিন থাকবে। ঠিক আছে, সমতুল্য। আর যতটুকু গুয়ানিন থাকবে ততটুকু সাইটোসিন থাকবে। ঠিক আছে, অর্থাৎ যতটুকু পিউরিন থাকবে ততটুকু পাইরিমিডিন থাকবে। এর পরিমাণে কোনো পার্থক্য হবে না, অর্থাৎ যতটুকু পিউরিন ততটুকু পাইরিমিডিন। একে বলা হয় চারগাফস রুল। যেহেতু চারগাফ নামে ভদ্রলোক বলছে, তাহলে তার নাম অনুসারে এটাকে বলা হবে চারগাফস রুল। ঠিক আছে, চারগাফস রুল। এই বুঝতে পারছো? না বুঝতে পারলে তাড়াতাড়ি বলো। এটাকে বলা হচ্ছে চারগাফস রুল। কি বলা হয়? কি বলা হয় এটাকে? চারগাফস রুল। তাহলে চারগাফস রুল কি তোমরা বুঝতে পারছো? যতটুকু পিউরিন থাকবে ততটুকু পাইরিমিডিন থাকবে একটা ডিএনএ এর মধ্যে, একে বলা হয় চারগাফস রুল। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার আসো ডিএনএর ভৌত গঠনে। ডিএনএর গঠন, ডিএনএর গঠন ফার্স্ট বর্ণনা করছে ওয়াটসন আর ক্রিক। ঠিক আছে, ওয়াটসন আর ক্রিক, ওয়াটসন আর ক্রিক। তাইলে কি আবিষ্কার করছে? ওয়াটসন আর ক্রিক। ডিএনএর ভৌত গঠন আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক। একে বলা হয় ডাবল হেলিক্স মডেল। ডাবল হেলিক্স মডেল। ঠিক আছে, ডাবল হেলিক্স মডেল হইল সিঁড়ির মতো। ঠিক আছে, সিঁড়ির মতো। ডাবল হেলিক্স মডেলটা আমরা একটু আঁকায় বুঝি। দেখো, আমার আঁকানো যদিও ভালো না, তোমরা হাসাহাসি করো না আমার আঁকানো দেখে। ঠিক আছে, দেখো
ডিএনএ ডাবল হেলিক্স গঠন। আচ্ছা দেখো, এটা হলো আমার ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ঠিক আছে? এটা হলো আমার ডিএনএ ডাবল হেলিক্স মডেল, এটাকে বলা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ঠিক আছে? এই মডেলে কি বলছে? ফার্স্টে বলছে যে এইটা হলো পেঁচানো সিঁড়ির মতো, দেখছো না? পেঁচানো সিঁড়ির মতো, ঠিক আছে? এক একটা পেঁচানো সিঁড়ির মতো, ঠিক আছে? এটা একটা পেঁচানো সিঁড়ির মতো। সো ফার্স্ট পয়েন্ট হলো পেঁচানো সিঁড়ি, পেঁচানো সিঁড়ি। দেন বলতেছে এইটা হইল গিয়ে তোমার ডান থেকে বামে ঘুরানো। এটা যদি ডান দিক হয় তাহলে এটা ডান থেকে বামের দিকে ঘুরতেছে, ঠিক আছে? ডান থেকে বামে ঘুরানো, ঠিক আছে? ডান থেকে বামে ঘুরানো। আর এর সূত্রগুলো যেটা আছে, একটা যদি 5 থেকে, এটা যদি 5 থেকে 3 প্রান্তে হয়, এটা যদি 5 থেকে 3 প্রান্তে হয়, তাইলে আরেকটা যে সূত্র আছে সেটা হবে 3 থেকে 5 প্রান্ত, ঠিক আছে? একটা যদি 5 থেকে 3 হয় তাহলে অপরটা হবে 3 থেকে 5, অর্থাৎ দুইটা উল্টানো থাকবে, ঠিক আছে? দুইটা উল্টানো থাকবে, একটা 5 থেকে 3 প্রান্তে হইলে আরেকটা 3 থেকে 5 প্রান্তে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, এইখানে দেখো এই জায়গাটার মধ্যে দূরত্ব খুবই কম না দুইটার মধ্যে, আবার এই জায়গাটার মধ্যে দূরত্ব অনেক বেশি, এই জায়গাটা আবার কম, এই জায়গাটা আবার কম। এই যে কম দূরত্ব যেইগুলোতে, এইগুলোকে বলতেছে তোমার গৌণ খাঁজ, এগুলোকে বলতেছে গৌণ খাঁজ। আর এই যে বড় যেই ফাঁকা জায়গাগুলো, এগুলোকে বলতেছে মুখ্য খাঁজ, মুখ্য খাঁজ। এটাও তাইলে গৌণ খাঁজ, বাট এইটা হবে হইলো আমার মুখ্য খাঁজ। নেক্সট যেই খাঁজটা আসবে, তাহলে একটা গৌণ খাঁজ আর একটা মুখ্য খাঁজ পরপর থাকবে, একটা মুখ্য খাঁজ একটা গৌণ খাঁজ পরপর থাকবে, ঠিক আছে? এখন দেখো, এই যে আমার এইখান থেকে এটা শুরু হয়েছে, দেখো এইটা হইলো গিয়ে এইভাবে গিয়ে একবার করে এইভাবে ঘুরে আসছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হইলো আমার একবার ঘূর্ণন, একবার ঘূর্ণন। এইখান থেকে যদি আমরা শুরু করি, এ ঘুরতে 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 এইখানে আসছে, এটা হলো একবার ঘূর্ণন। একবার ঘূর্ণনে এ হইলো গিয়ে তোমার 34 অ্যামস্ট্রং, 34 অ্যামস্ট্রং বা 3.4 ন্যানোমিটার দূরত্ব অতিক্রম করে। যখনই একবার ঘুরে আসতেছে তখন 34 অ্যামস্ট্রং বা 3.4 ন্যানোমিটার দূরত্ব অতিক্রম করতেছে। আর এই যে একবার ঘুরে আসতেছে এর মধ্যে থাকে 10 জোড়া নিউক্লিওটাইড, অর্থাৎ এই সূত্রকে যদি 10টা থাকে এই সূত্রকেও 10টা থাকবে, এই জন্য বলা হচ্ছে 10 জোড়া নিউক্লিওটাইড থাকবে। তাইলে একবার ঘূর্ণনে, এক ঘূর্ণনে 10 জোড়া মনোনিউক্লিওটাইড, মনোনিউক্লিওটাইড। এখন নিউক্লিওটাইড আমরা কি পড়ছিলাম? নিউক্লিওটাইডে হইলো আমার একটা সুগার থাকে, সুগারের সাথে আমার কি যুক্ত হয়? সাপোজ যে আমার নাইট্রোজেন বেস যুক্ত হয়, আবার এই সুগারের একটা হাতে থাকে ফসফেট, আবার আরেকটা ফসফেট যুক্ত হয়, তার সাথে আরেকটা সুগার যুক্ত হয়ে তার সাথে থাকে নাইট্রোজেন বেস, এরকম পড়ছিলাম তো। তাইলে এইটা হইলো গিয়ে বলতেছে এই ফসফেট আর সুগার, ফসফেট সুগার এইগুলো হইলো সিঁড়ির হাতল তৈরি করতেছে, এইগুলো সিঁড়ির হাতল তৈরি করতেছে। কেমন?
ফসফেটের পরে থাকবে একটা সুগার, তারপরে থাকবে আবার ফসফেট, তারপরে থাকবে আবার সুগার। ঠিক আছে, এগুলো হলো সিঁড়ির হাতল তৈরি করতেছে। আর সিঁড়ির হাতল থেকে কি বেরোবে? সিঁড়ির ধাপ, অর্থাৎ এর সাথে যে নাইট্রোজেন বেস যুক্ত থাকবে এগুলোকে বলতেছে সিঁড়ির ধাপ। ঠিক আছে, তাইলে এইখানে যেমন আছে সেম পরিমাণ নেক্সটটাও থাকবে, নেক্সটটাও, তাইলে এইখানে যদি 10টা থাকে নেক্সটটাও 10টাই থাকবে। ঠিক আছে, তাইলে অ্যাডিনিনের সাথে কি যুক্ত হয় বলছিলাম? অ্যাডিনিনের সাথে থায়ামিন যুক্ত হয়। ঠিক আছে, আর অ্যাডিনিন আর থায়ামিনের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ধন থাকে। আর তোমার সাইটোসিনের সাথে যুক্ত হয় গুয়ানিন, গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকে। এই ছবিটা বইতে পাবা। তোমাদের যদি এইচএসসিতে যদি আঁকাইতে আসে ডিএনএর ডাবল হেলিক্স গঠন আঁকাও, তাহলে তোমার এইটা আঁকানো লাগবে। আচ্ছা, এটা কি তোমরা বুঝতে পারছো? তোমরা যারা আসছো, যারা ক্লাস করতেছো, তারা বলো এটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো আমাকে। 34 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম। দেখো, একটা আমি ক্লিয়ার করছি, এই যে একবার ঘূর্ণনে যতটুকু রেখা অতিক্রম করছে একে বলতেছে 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। এটা হলো একবার ঘূর্ণনে। এখন দেখো, প্রত্যেকটা ঘূর্ণনে কয় জোড়া মনোনিউক্লিওটাইড আছে? 10 জোড়া না? তাহলে 10টা মনোনিউক্লিওটাইড থাকবে না? তাইলে এই যে একটা নিউক্লিওটাইড, এই আরেকটা নিউক্লিওটাইড, এই দুইটা নিউক্লিওটাইডের যে দূরত্ব সেটা কতটুকু হবে? 10 জোড়া আছে, তাহলে 10টা। তাহলে আমি যদি 34কে 10 দ্বারা ভাগ করি তাইলে আমার আসতেছে না 3.4 অ্যাংস্ট্রম। তাইলে দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম। কত অ্যাংস্ট্রম? 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাইলে আমি বলছি একবার ঘূর্ণনে আমার 10 জোড়া মনোনিউক্লিওটাইড আছে, তাইলে একটা মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার বললে 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, আর এই যে তোমার সর্বোচ্চ ব্যাস, একটা ডিএনএর যে সর্বোচ্চ ব্যাস, এইটা হবে হলো 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, অথবা 2 ন্যানোমিটার। ঠিক আছে, 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। বুঝতে পারছো কিনা বলো আমাকে। ঠিক আছে, তাইলে এখান থেকে কি কি পাইলাম? 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকবে, আর একটা অ্যাডিনিন আর একটা থাইমিনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? 2টা, আর একটা গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে থাকে 3টা। তাইলে একটা ঘূর্ণনে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। 10 জোড়া মনোনিউক্লিওটাইডের মধ্যে 25টা হাইড্রোজেন বন্ড থাকে, 25টা হাইড্রোজেন বন্ড থাকে। ঠিক আছে, 25টা হাইড্রোজেন বন্ড থাকে। তাইলে এখান থেকে কি কি অবজেক্টিভ আসতে পারে? একবার ঘূর্ণনে দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। দুইটা মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। আর একবার ঘূর্ণনে কয় জোড়া মনোনিউক্লিওটাইড আছে? 10 জোড়া মনোনিউক্লিওটাইড। আর 10 জোড়া মনোনিউক্লিওটাইডের মধ্যে কতগুলো হাইড্রোজেন বন্ড আছে? 25টা হাইড্রোজেন বন্ড আছে। এইগুলো কি বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো কিনা বলো আমারে শিগগিরই। এইটুকু হলো ডাবল হেলিক্স মডেলের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবা, এটা হলো ঘুরানো সিঁড়ির মতো বা পেঁচানো সিঁড়ির মতো। সিঁড়ির হাতল তৈরি করতেছে ফসফেট আর সুগার, আর সিঁড়ির ধাপ তৈরি করতেছে হইলো কি আমার তোমার নাইট্রোজেন বেসগুলা। ঠিক আছে, আর একটা সূত্রক যদি 5 থেকে 3 প্রান্তের দিকে যায়, আরেকটা সূত্রক যাবে 3 থেকে 5 প্রান্তের দিকে। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা দেখো, এবার এইটা আমরা একটু নর্মাল গঠনে আনি। নর্মাল গঠনে দেখো, আমরা কি বলছিলাম, তোমার একটা তোমার যেই ছিল নিউক্লিওটাইড ছিল, সেটা কি দ্বারা গঠিত হয়েছে? তোমার একটা পেন্টোজ সুগারের সাথে যুক্ত থাকবে সাপোজ একটা নাইট্রোজেন বেস, আর তার 5 নাম্বার কার্বনের সাথে ছিল ফসফেট। ঠিক আছে, ঠিক আছে, দেখো এইটার আমি কি বলছি, সবসময় 5 নাম্বার কার্বনে যুক্ত হবে আর 3 নাম্বার কার্বনে যুক্ত হবে। তাইলে এইখানে ফসফেট যুক্ত হয়েছে কয় নাম্বার কার্বনে? 5 নাম্বার কার্বনে না?
এখানে ফসফেট যুক্ত হয়েছে 5 নাম্বার কার্বনে, যেহেতু 5 নাম্বার কার্বনে তাইলে এটাকে বলবে 5 প্রান্ত, ঠিক আছে? তাইলে 5 প্রান্ত থেকে আর এইটার লাস্ট যেটা থাকবে সেইটাই ফসফেট যুক্ত হবে 3 নাম্বার কার্বনে, এই জন্য এটাকে বলে 5 থেকে 3 প্রান্ত। এবার এইটার সাথে যেটা যুক্ত হবে সেইটা থাকবে উল্টা, সেটা থাকবে উল্টা, ঠিক আছে? এর 1 নাম্বার কার্বন যদি এইটা হয়, এর সাথে থায়ামিন যুক্ত থাকে, ঠিক আছে? তাইলে দেখো এইটাই হলো আমার 3 নাম্বার কার্বনের সাথে প্রথম ফসফেট যুক্ত আছে, এই জন্য এটাকে বলা হয় 3 প্রান্ত, আর শেষটা যুক্ত আছে 5 প্রান্তর সাথে, তাহলে এইটা থাকবে 3 থেকে 5 প্রান্ত, আরেকটা থাকবে 5 থেকে 3 প্রান্ত। এইটুকু বুঝছো কিনা বলো? এইটুকু হইলো আমার ডিএনএর গঠন, ঠিক আছে? এইটা হলো সরল গঠন আর এইটা হলো ডাবল হেলিক্স মডেল, ঠিক আছে? তোমরা দুইটাই আঁকানো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? বাট পরীক্ষায় যদি আসে তখন এইটা আঁকাবা, আর মেডিকেলে এখান থেকে খালি অবজেক্টিভ আসবে, এখান থেকে সৃজনশীল, মানে মেডিকেলে তো অবশ্যই সৃজনশীল আসবে না, শুধুমাত্র অবজেক্টিভ আসবে, ঠিক আছে? বুঝতে দিলাম, আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো বইলো আমার। আচ্ছা, ডিএনএ গেল, ডাবল হেলিক্স মডেল। এবার আসো আরএনএ, আরএনএর গঠন করি আমরা। দেখো ডিএনএ ছিল আমার ডাবল হেলিক্স দ্বিসূত্র বিশিষ্ট, আরএনএ হইল আমার এক সূত্র বিশিষ্ট, এক সূত্র। ডিএনএ তে কি ছিল আমার ডিঅক্সি রাইবোজ সুগার, এখানে থাকবে রাইবোজ সুগার। ডিএনএ তে আমার ছিল থায়ামিন, এখানে থায়ামিনের পরিবর্তে থাকবে ইউরাসিল। ডিএনএ আমার 90% থাকে নিউক্লিয়াসের মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে, এইটা 90% থাকে সাইটোপ্লাজমের মধ্যে। আর আদিকোষ যারা মানে ভাইরাস, তারপরে কিছু সংখ্যক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরা বংশগতি বহন করে, বাট নর্মালি যখন ডিএনএ থাকে তখন এরা বংশগতি ক্ষেত্রে অংশ নেয় না, এরা শুধুমাত্র ডিএনএ থেকে তোমার প্রোটিন তৈরিতে হেল্প করে, ঠিক আছে? আরএনএর গঠন কেমন? আরএনএ এক সূত্রক, ঠিক আছে? এখন আরএনএর প্রকারভেদে আসো। আরএনএর কিছু প্রকারভেদ আছে, এটা যেহেতু এক সূত্রক, এটা হইতে পারে কয় প্রকার? এটা হইতে পারে নর্মালি 4 প্রকার। একটা হলো টিআরএনএ, এটাকে বলছে ট্রান্সফার আরএনএ, একটা টিআরএনএ, একটা এমআরএনএ। এমআরএনএ হইলো মেসেঞ্জার আরএনএ। 3 নম্বরে হইলো তোমার আরআরএনএ, আরআরএনএ হইলো রাইবোজোমাল আরএনএ, আর 4 নম্বর হইলো মাইনর আরএনএ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো টিআরএনএ কে বলতে বোঝায় ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ হইলো খুবই ক্ষুদ্র, ঠিক আছে? এটা হইলো সবচেয়ে ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র না বলে সবচেয়ে ক্ষুদ্র বলা ভালো, সবচেয়ে ক্ষুদ্র। কোষের 15% থাকে টিআরএনএ, ঠিক আছে? এরা সবচেয়ে ক্ষুদ্র, এদের গঠন হয় ক্লোভার লিফ মডেল অনুসারে, ক্লোভার লিফ মডেল অনুসারে। ক্লোভার লিফ মডেলে আমরা যাব না, ওটা আমাদের মেডিকেল অত দরকার নাই, জাস্ট মনে রাখবে এটা সবচেয়ে ক্ষুদ্র, 15% থাকবে ক্লোভার লিফ থাকবে, আর এতে 41 থেকে 42 ধরনের টিআরএনএ আমরা পাই প্রকৃতিতে। এমআরএনএ হইলো মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কি? আমার ডিএনএ থেকে যে ডাইরেক্ট আরএনএতে উৎপন্ন হয় তাকে আমরা বলি মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ হইলো মোট কোষের আয়তনের মানে মোট আরএনএর 10 থেকে 15%, ঠিক আছে? 15%। এরা হইলো ক্ষণস্থায়ী আরএনএ, ক্ষণস্থায়ী আরএনএ। এরা কি করে? ডিএনএ থেকে ইনফরমেশন বহন করে তোমার সাইটোপ্লাজমে নিয়ে আসে, ডিএনএ থেকে ইনফরমেশন বহন করে এরা কোথায় নিয়ে আসে? সাইটোপ্লাজমে নিয়ে আসে। এদের গঠনে এদের এরা সাধারণত 5 থেকে 3 প্রান্ত হয়, তো 5 প্রান্তে এদের একটা ক্যাপ থাকে, ঠিক আছে? আর 3 প্রান্তে এদের একটা টেইল থাকে বা লেজ থাকে, ঠিক আছে? এটুকু মনে রাখবা। আরআরএনএ হইলো সবচেয়ে বড় ডিএনএ, সবচেয়ে বড় আরএনএ, সবচেয়ে বড়। এটা হইলো কোষের অলমোস্ট 80 to 90%,
কোষের যত আরএনএ আছে তার অলমোস্ট 80 to 90% হইল আরআরএনএ, ঠিক আছে, অলমোস্ট 80 to 90%। এটা দীর্ঘস্থায়ী আর এটার মধ্যে হইল গিয়ে এটা পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে, এটা দীর্ঘস্থায়ী আর অদ্রবণীয়। আরআরএনএর কাজ কি বলতো? আরআরএনএ কি তৈরিতে অংশ নিছিল তোমাদের মনে আছে? বলো আমাকে। আমরা প্রথম দিন পড়ছিলাম আরআরএনএ কি তৈরিতে অংশ নেয়? বলো আমাকে, আরআরএনএ কি তৈরিতে অংশ নেয়? টি সমান এ, সি সমান -জি। বিপরীতমুখী তো নাই শর্মিষ্ঠা। এ আর টি এর মধ্যে যখন দুইটা বন্ড থাকবে, তুমি যদি টি আর এ দাও তাহলে সেই ক্ষেত্রেও দুইটা বন্ড থাকবে। এটা সমান চিহ্ন না আপু, এটা হলো হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, হাইড্রোজেন বন্ড বোঝাচ্ছে, ঠিক আছে। তেমনি সি আর জি এর মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড থাকবে, এটা মাইনাস না, এটা হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। আবার যখন তুমি জি আর সি নিবা তখনও তার মধ্যে 3টাই হাইড্রোজেন বন্ড থাকবে, ঠিক আছে। এটা মাইনাস চিহ্ন বা সমান চিহ্ন না, ঠিক আছে, এটা হলো হাইড্রোজেন বন্ড বোঝাচ্ছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তোমরা পারছো আরএনএ গঠনে অংশ নেয়, তাইলে আরআরএনএ হইলো আরএনএ গঠনে অংশ নেবে, ঠিক আছে, এই জন্য কি বলা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আচ্ছা, এমআরএনএ ইনফরমেশন সাইটোপ্লাজমে নিয়ে আসে, আর টিআরএনএ হইলো অ্যামিনো অ্যাসিড সিলেক্ট করে। কি সিলেক্ট করে? এরা অ্যামিনো অ্যাসিড সিলেক্ট করে। আর এদের মধ্যে মনে রাখবে, এদের মধ্যে অ্যান্টিকোডন অঞ্চল থাকে, অ্যান্টিকোডন, যেটা এমআরএনএ এর কোডনকে শনাক্ত করতে পারে। এদের মধ্যে অ্যান্টিকোডন অঞ্চল থাকে যেটা এমআরএনএ এর কোডন অঞ্চলকে শনাক্ত করতে পারে। আর মাইনর আরএনএ এনজাইম হিসেবে কাজ করে। জাস্ট একটা কথা মনে রাখবা, মাইনর আরএনএ এনজাইম হিসেবে কাজ করে, ঠিক আছে। তাইলে আরএনএ এইটুকুই, আরএনএ থেকে এইগুলো জানলেই হবে। তোমরা হইলো এইচএসসির জন্য, সৃজনশীলের জন্য ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য টানা মুখস্থ করো, ঠিক আছে। ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য বলো তো, মেইন পার্থক্য কি? ডিএনএ কয় সূত্রক আর আরএনএ কয় সূত্রক? আমাকে অ্যান্সার দাও তো। আচ্ছা, আজকে তোমরা পরীক্ষা দিছো, আজকে পরীক্ষায় কে কত পাইছো আমরা বলো। আজকের পরীক্ষায় কে কত পাইছো আমরা কমেন্টে বলো তো, শুনি, দেখি ক্লাস করে লাভ হয়েছে কিনা তোমাদের। এবার আসো রেপ্লিকেশন। দেখো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয়, একে বলা হয় রেপ্লিকেশন। কি বলা হয়? রেপ্লিকেশন। আবার ডিএনএ থেকে তৈরি হয় আমার আরএনএ বা এমআরএনএ, এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে আমার প্রোটিন তৈরি হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন, ঠিক আছে। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, ঠিক আছে। আর এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকে একসাথে বলা হয় হইল সেন্ট্রাল ডগমা বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। সেন্ট্রাল ডগমা বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, ঠিক আছে। সেন্ট্রাল ডগমা বলা হয় পুরোটাকে। ডিএনএ থেকে ডিএনএ তৈরি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আর এমআরএনএ তৈরি হবে ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরিকে বলা হবে হইলো আমার ট্রান্সলেশন। এগুলোকে একসাথে বলা হয় তোমার সেন্ট্রাল ডগমা। হাসান শহীদ তুমি বলছে 20 পাইছো, ওরে সাবাস, 20 তো খুবই ভালো নাম্বার। আর কে কত পাইছো বলো? শাকিল মুন্সি, বলো শাকিল মুন্সি, কি সমস্যা? কোনো সমস্যা? সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। দেখো, তাইলে এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএ থেকে এমআরএনএ, আর এমআরএনএ থেকে প্রোটিন, এটাকে বলা হয় আমার সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। এটা কে আবিষ্কার করেন? সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি আবিষ্কার করেন ফ্রান্সিস ক্রিক, বিজ্ঞানী ক্রিক এটা আবিষ্কার করেন, ঠিক আছে। বিজ্ঞানী ক্রিক এটা আবিষ্কার করে। এটা হলো আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি। কি বলা হয় একে? আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি। আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি। মৌলিক নীতি,
ঠিক আছে, আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি বলা হয়। ঠিক আছে, এই যে প্রোটিন, এ হইলো আমার জীবদেহের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই জন্য একে আমরা কি বলছিলাম বলো তো? এই জন্য একে আমরা প্রোটিনকে কি বলছিলাম? ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। আর এ যেহেতু সব কাজ করতেছে, এই জন্য একে বলা হয় সর্ববৃহৎ কর্মী অণু। সর্ববৃহৎ কর্মী অণু কাকে কি বলে? অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলোই ইম্পর্টেন্ট। সর্ববৃহৎ কর্মী অণু বলা হয় প্রোটিনকে। সর্ববৃহৎ কর্মী অণু বলা হয় প্রোটিনকে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। সাবাস, শাকিল মুন্সিও 20 পাইছো? ওরে কোপ, সাবাস। আর কে কত পাইছো বলো না কেন? আচ্ছা দেখো, তাইলে এবার আমরা শুরুতে রেপ্লিকেশনে আসি। রেপ্লিকেশন হলো ডিএনএ থেকে ডিএনএ তৈরি। আমরা রেপ্লিকেশনের প্রসেসের মধ্যে যাব না, আমরা রেপ্লিকেশন থেকে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে কী কী লাগে শুধু সেইগুলো জানবো। দেখো এখন রেপ্লিকেশন, রেপ্লিকেশন হলো তিন ধরনের হইতে পারে। মানে তিন ধরনের, মানে তোমার তত্ত্ব আছে। একটা হইলো গিয়ে তোমার অর্ধ সংরক্ষণশীল, সংরক্ষণশীল আর বিচ্ছুরণশীল। সংরক্ষণশীল মানে কি? তোমার হইলো গিয়ে যে ডিএনএ থাকে, সাপোজ এইটা আমার একটা ডিএনএ ডাবল হেলিক্স, দুইটা সূত্র আছে, তাইলে আমার যদি একটা আমার দুইটাই মাতৃসূত্র থাকে, ঠিক আছে, আরেকটা সম্পূর্ণ নতুন সূত্র তৈরি হয়, সম্পূর্ণ নতুন, তাইলে আমার মাতৃ যেটা আছে সেটা থেকে গেল না, তাইলে এটা হইল গিয়ে সংরক্ষণশীল, এটা সংরক্ষণশীল। এবার যদি সাপোজ এই দুইটা সূত্রের মধ্যে একটা সূত্র আমার মায়ের থাকে, আরেকটা নতুন সূত্র হয়, এরও একটা সূত্র নতুন আরেকটা সূত্র মাতৃ, তাহলে অর্ধেক নতুন হয়েছে আর অর্ধেক সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল। অর্ধ সংরক্ষণশীল। আর যদি সাপোজ যে কিছু অংশ আমার নতুন থাকে আর কিছু অংশ পুরনো থাকে, অর্থাৎ দুইটা সূত্রেরই কিছু অংশ নতুন আর কিছু অংশ পুরনো, সেই ক্ষেত্রে বলা হবে তাকে বিচ্ছুরণশীল। বাট আমাদের এত কিছু লাগবে না, আমাদের লাগবে ডিএনএ রেপ্লিকেশন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। অর্থাৎ তোমার যে দুইটা সূত্র থাকে তার মধ্যে একটা সূত্র থেকে, মানে দুইটা থেকেই নতুন দুইটা সূত্র তৈরি হবে। সাপোজ এটা আমার দুইটা সূত্র, ঠিক আছে, এটা হলো মাতৃসূত্র। এবার কালো কালার দিয়ে যেটা দিচ্ছি এটা হলো নতুন সূত্র, তাইলে দুইটা ডিএনএতেই আমার একটা নতুন সূত্র আছে, একটা পুরনো সূত্র আছে, একে বলা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এটা প্রথম কে বর্ণনা করে? স্টেন্থ, ঠিক আছে, স্টেন্থ। আর মেসেনসন এস্টাহল এটা প্রথম প্রমাণ করে। এখান দিয়ে অবজেক্টিভগুলো পড়বা। আচ্ছা এবার আসুন নেক্সট জিনিস, সেটা হলো গিয়ে কি কি আমার এনজাইম লাগে। ঠিক আছে, রেপ্লিকেশনের ক্ষেত্রে আমার অনেক কিছু লাগে। ফার্স্টে লাগে আমার ডিএনএ সার্চ লাগে, অর্থাৎ আমার আগে যে ডিএনএ ছিল সেইখান থেকেই তো ডিএনএ তৈরি হবে, তাহলে এক নম্বরে আমার লাগে ডিএনএ সার্চ। দেন লাগে আমার এনজাইম, সবগুলো এনজাইম ডিএনএ রেপ্লিকেশনের জন্য যত এনজাইম লাগে সেগুলোকে একসাথে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্স, ঠিক আছে, বা রেপ্লিসোম। রেপ্লিসোম, এই যে রেপ্লিসোম, এই রেপ্লিসোমের যেই তোমার একক বলতে পারো, ঠিক আছে, এই রেপ্লিসোমের যে মেইন আমার এনজাইমটা থাকে, রেপ্লিসোমের মেইন এনজাইমটা হলো ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, তাইলে রেপ্লিসোমের মেইন এনজাইম কি? ডিএনএ পলিমারেজ, ঠিক আছে। রেপ্লিসোমের মেইন এনজাইম কি? ডিএনএ পলিমারেজ। নেক্সট যে জিনিসটা লাগে সেটা হলো গিয়ে আমার নিউক্লিওটাইড লাগবে। ডিএনএ কি আমার নিউক্লিওটাইডের পলিমার না, তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড লাগবে। কি নিউক্লিওটাইড লাগে? ডিঅক্সিরাইবো এটিপি, ডিঅক্সিরাইবো জিটিপি, ডিঅক্সিরাইবো তোমার টিটিপি মানে থাইমিন, যেটা ডিঅক্সিরাইবো সিটিপি মানে সাইটোসিন, ঠিক আছে। আর শক্তি লাগবে, রেপ্লিকেশনের জন্য শক্তি লাগবে। শক্তিগুলো কোথা থেকে আসবে? এটিপি, জিটিপি, ডিটিপি, এইগুলো থেকে শক্তি আসবে, ঠিক আছে। দেখো এবার আমরা রেপ্লিকেশন এনজাইম নিয়ে, রেপ্লিকেশন যেই আমার রেপ্লিসোমগুলো আছে অর্থাৎ এনজাইমগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা বুঝতেছো? না বুঝলে আমার বলবা কিন্তু। দেখো রেপ্লিকেশনে আমার যে এনজাইমগুলো লাগে, কি কি এনজাইম লাগে? আমরা বলছি মেইন এনজাইম হলো ডিএনএ পলিমারেজ। আর কি কি এনজাইম লাগে? আমার হেলিকেজ এনজাইম লাগে, হেলিকেজ এনজাইম লাগে।
SSBP এনজাইম, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এনজাইম লাগে। আমার লাগে টপোআইসোমারেজ, প্রাইমেজ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হলো ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, এইগুলোর বাইরে আমার কি লাগছিল, আমার লাগবে হইলো গিয়ে তোমার লাইগেজ এনজাইম লাগবে। ঠিক আছে, এই এনজাইমগুলো আমার লাগে। এখন দেখো কোন এনজাইমের কাজ কি, এটা তোমাদের টানা মুখস্থ করা লাগবে। কোন এনজাইমের কাজ কি? হেলিকেজ এনজাইমের কাজ হলো হাইড্রোজেন বন্ড ভেঙে দেওয়া, হাইড্রোজেন বন্ড ভাঙন। তাইলে হাইড্রোজেন বন্ডের ভাঙনের কাজ কে করে? হেলিকেজ এনজাইম। ঠিক আছে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হইলো, এখন আমার যে হাইড্রোজেন বন্ধন ভাঙলো, এই হাইড্রোজেন বন্ধন যদি তুমি আলাদা না রাখো এরা আবার জোড়া লেগে যাবে। তাহলে SSBPর কাজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ কি? এরা হাইড্রোজেন বন্ধন জোড়া লাগতে দেয় না, বন্ধন জোড়া লাগতে দেয় না। ঠিক আছে, টপোআইসোমারেজের কাজ কি? আমরা জানি ডিএনএ সবসময় পেঁচানো অবস্থায় থাকে না, এই যে সাপোজ এরকম পেঁচানো অবস্থায় আছে না। ঠিক আছে, এখন এই যে প্যাচ, এরা যখন অতিরিক্ত প্যাচ আকারে থাকে তখন তাকে আমরা বলছিলাম ক্রোমাটিন। তাইলে এই প্যাচটা খুলে রাখে হইল গিয়ে টপোআইসোমারেজ, অর্থাৎ টপোআইসোমারেজ ডিএনএর প্যাচকে একত্রিত হইতে দেয় না। আগে যে প্যাচ ছিল সেই প্যাচকে আর একত্রিত হইতে দিবে না। প্রাইমেজ এনজাইম হইল প্রাইমার তৈরি করে, অর্থাৎ আমার নতুন যে সূত্র তৈরি হবে সেটা তো কিছু থেকে শুরু হওয়া লাগবে। ঠিক আছে, কি থেকে শুরু হয়? সেটা একটা ক্ষুদ্র আরএনএ সূত্র দিয়ে শুরু হয়। ঠিক আছে, এই আরএনএটি বলা হয় প্রাইমার। এই প্রাইমারটাকে তৈরি করে প্রাইমেজ এনজাইম। আর ডিএনএ পলিমারেজের কাজ কি? এর প্রাইমারের সাথে আমার যে নিউক্লিওটাইডগুলো আছে সেই নিউক্লিওটাইড একের পর এক যুক্ত করে একটা পুরো সূত্র তৈরি করে দেয়। এটুকু কি বুঝতে পারছো? বলো আমাকে, যারা আসো ক্লাস করতেছো বলো আমাকে এইটুকু বুঝতে পারছো কিনা। এবার দেখো, রেপ্লিকেশনের যেখান থেকে সূচনা হয় সেটাকে বলা হয় সূচনা বিন্দু বা অরি। যেখান থেকে সূচনা হয় সেটাকে বলা হবে সূচনা বিন্দু বা অরি। সাপোজ যে আমার এই যে আমার ডিএনএ সূত্রক, ঠিক আছে, আমার সাপোজ যে আমার এইখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এইখান থেকে শুরু হবে, তাহলে এই জায়গাটাকে আমি বলবো অরি বা সূচনা বিন্দু। ঠিক আছে, এইখানে আমার কি হবে? হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ একটা সূত্র তো আর হবে না, তোমার দুইটা সূত্র একসাথে শুরু হবে, তাহলে এই জায়গাটাকে আমরা বলবো কি বলবো? অরি বা সূচনা বিন্দু। এই অরিতে কি হবে? অরিতে যত হাইড্রোজেন বন্ধন আছে এই হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দেবে কে? হেলিকেজ এনজাইম। তাহলে এইখানে যদি হেলিকেজ এনজাইম যদি তোমার হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দেয় তাহলে এইখানে কেমন গঠন সৃষ্টি হবে? দেখো এরকম হয়ে গেছে না? এটা কিসের মতো গঠন হয়েছে বলো তো? এটা ওয়াই এর মতো গঠন হয়েছে। ঠিক আছে, এটা একটা ওয়াই এর মতো গঠন হয়েছে। দাঁড়াও আমি আরো ভালো করে আঁকি, তাইলে বুঝতে পারবো। ঠিক আছে, এটা এইরকম গঠন হয়। ঠিক আছে, দুইটা সূত্র ছিল একসাথে যাচ্ছিল, সেটা যখন তুমি এর মধ্যে হাইড্রোজেন বন্ধন ছিল আমার, এই হাইড্রোজেন বন্ধন যখন তুমি ভেঙে দিছো তখন এরা দুজন থেকে সরে গেছে, তাহলে আমার ওয়াই আকৃতির একটা গঠন সৃষ্টি হয়। ঠিক আছে, একে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক, তাহলে রেপ্লিকেশন ফর্কের আকৃতি কেমন? এরা ওয়াই আকৃতির হয়। ঠিক আছে, রেপ্লিকেশন ফর্ক ওয়াই আকৃতির হয়। ঠিক, তাইলে এটা তো সামনে আরো ডিএনএর অংশ ছিল না, তাইলে দেখো পাশাপাশি দুইটা রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি হয়। এই যে দুইটা রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি হয়েছে, এইখানে একটা বড় বাবলের মতো জায়গা তৈরি হয়েছে না, এটাকে বলে রেপ্লিকেশন বাবল। রেপ্লিকেশন বাবল। ঠিক আছে, এখন দেখো এর মধ্যে একটা সূত্র থাকে 3 থেকে 5 প্রান্তে, আরেকটা সূত্র থাকে 5 প্রান্ত থেকে 3 প্রান্তে। ঠিক আছে, এখন দেখো রেপ্লিকেশন হয় কি বুঝেন নাই? প্রাইমেজটা বুঝো নাই? প্রাইমেজ হইল গিয়ে তুমি যখন সাপোজ, আচ্ছা এইখানে দেখাই দিলে বুঝতে পারবো।
আমার যখন রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশন তো শুরু হওয়া লাগবে, মনে রাখবা রেপ্লিকেশন সবসময় হয় 5 থেকে 3 প্রান্তের দিকে, ঠিক আছে? অর্থাৎ নতুন যেই সূত্রটা তৈরি হবে সে 5 থেকে 3 প্রান্তের দিকে যাবে, ঠিক আছে? তাইলে এইখান থেকে আমার রেপ্লিকেশন যেটা শুরু হবে, সাপোজ এইখান দিয়ে আমার যেই সূত্রটা তৈরি হচ্ছে তার তো 5 প্রান্তে হওয়াই লাগবে, যেহেতু অপোজিট হয়। তাইলে এই যে আমার শুরু হওয়া লাগবে না, এই শুরু হওয়ার সময় এ তো ডাইরেক্ট এসে শুরু হইতে পারে না, শুরু হওয়ার জন্য এর আমার এইখানে ছোট্ট একটু আরএনএ লাগে, ঠিক আছে? এই আরএনএটাকে বলা হয় হইলো আমার প্রাইমেস, ঠিক আছে? এটাকে বলা হয় আমার প্রাইমেস, ঠিক আছে? প্রাইমেসে এসে একের পর এক নিউক্লিওটাইড যুক্ত হয় আর সূত্র বড় হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, তাইলে আমি কি বলছি, রেপ্লিকেশন সবসময় 5 থেকে 3 প্রান্তের দিকে হবে। তাইলে এইখানে আমার 3 থেকে এ হইল 5 প্রান্ত, ঠিক আছে? তাইলে আমার এইখান থেকে শুরু হচ্ছে 5 প্রান্ত, তাহলে এই সাইডে যে যাচ্ছে সে 5 থেকে 3 প্রান্তে যাচ্ছে। তাইলে দেখো এই 5 থেকে 3 প্রান্ত যেটা, এটা কোন দিকে যাচ্ছে? এটা আমার রেপ্লিকেশন ফর্কের দিকে যাচ্ছে না, বা রেপ্লিকেশন বাবলের কাছাকাছি যাচ্ছে না? যেটা রেপ্লিকেশন বাবলের দিকে যায় সেইটা নিরবিচ্ছিন্নভাবে তোমার রেপ্লিকেট হয়, এই জন্য এটাকে বলা হয় লিডিং সূত্র। এটাকে কি বলা হয়? লিডিং সূত্র, লিডিং সূত্র। আর যেইটা আরেকটা কোন দিক দিয়ে কোন দিকে যাবে, আরেকটা রেপ্লিকেশন সবসময় 5 থেকে 3 প্রান্তের দিকে হবে, তাইলে আরেকটা রেপ্লিকেশন শুরু হবে এই জায়গা থেকে, ঠিক আছে? ও এই জায়গা থেকে এইভাবে এইভাবে যাবে, এটা হলো তাইলে 5 থেকে 3 প্রান্তের দিকে। এইটা দেখো রেপ্লিকেশন বাবল থেকে দূরে তোমার রেপ্লিকেট হচ্ছে, এই জন্য এইটাকে বলা হয় ল্যাগিং সূত্র, ল্যাগিং সূত্র। ল্যাগিং সূত্র অলওয়েজ খণ্ড খণ্ডভাবে রেপ্লিকেট হয়, এই এক একটা খণ্ডকে বলা হয় হলো ওকাজাকি খণ্ড। কি বলা হয়? ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ডগুলো একসাথে যুক্ত হয় লাইগেজ এনজাইমের সাহায্যে। কি এনজাইমের সাহায্যে? লাইগেজ এনজাইমের সাহায্যে। আশা করি বুঝতে পারছো। শর্মিষ্ঠা তুমি প্রাইমেস বুঝতে পারছো? আমি প্রাইমেস কিন্তু আবার বলছি। আচ্ছা, তাইলে একটা যেটা নিরবিচ্ছিন্নভাবে রেপ্লিকেট হচ্ছে আর রেপ্লিকেশন বাবলের দিকে যাচ্ছে সেটা লিডিং সূত্র, আর যেটা রেপ্লিকেশন বাবল থেকে দূরে রেপ্লিকেট হচ্ছে সেটা ল্যাগিং সূত্র। ল্যাগিং সূত্র খণ্ড খণ্ডভাবে রেপ্লিকেট হয়, প্রত্যেকটা খণ্ডকে বলে ওকাজাকি খণ্ড। খণ্ডগুলো কোন এনজাইমের সাথে যুক্ত, কোন এনজাইমের সাহায্যে যুক্ত হবে? লাইগেজ এনজাইমের সাথে। হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার। আচ্ছা, রেপ্লিকেশনে আরেকটা জিনিস জানবা, রেপ্লিকেশনের মেইন এনজাইম কোনটা বলছি বলো তো, কমেন্ট করো। রেপ্লিকেশনের মেইন এনজাইম কোনটা বলছি? রেপ্লিকেশনের মেইন এনজাইম হলো ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজের প্রুফ রিডিং ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? প্রুফ রিডিং ক্ষমতা আছে। এ কি করতে পারে? প্রুফ রিডিং করতে পারে, প্রুফ রিডিং করতে পারে। এই যে প্রুফ রিডিং করতেছে, তার মানে এ যদি কোনো নিউক্লিওটাইড যোগে যদি এর ভুল হয়ে যায় তাহলে ও ভুলটা নিজে নিজে আবার শুধরায় দেয়, ঠিক আছে? ডিএনএ পলিমারেজের প্রুফ রিডিং ক্ষমতা আছে। বাট যদি কখনো ভুল হয়ে যায় রেপ্লিকেশনে, ভুল হইতে পারে সাধারণত কিসের সাহায্যে? যখন ইউভি রশ্মি অ্যাটাক করে, ইউভি রশ্মি অ্যাটাক করে, তারপরে তোমার তেজস্ক্রিয় মৌল বা কার্সিনোজেনিক পদার্থ তোমার যারা আছে তারা যখন অ্যাটাক করে তখন এই প্রুফ রিডিংয়ে ভুল হয়ে যায়, অর্থাৎ নিউক্লিওটাইডে ভুল হয়ে যায়। তখন তারা কিছু রোগ সৃষ্টি করে। কি কি রোগ সৃষ্টি করে? 1 নাম্বার কোলন ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে, কোলন ক্যান্সার সৃষ্টি করে। দেন সৃষ্টি করে হইল গিয়ে তোমার জেরোডার্মা পিগমেন্টোসাম। জেরোডার্মা পিগমেন্টোসাম এটা হলো এক ধরনের চর্মরোগ, জেরোডার্মা পিগমেন্টোসাম, ঠিক আছে? আর কি রোগ তৈরি করতে পারে? স্কিন ক্যান্সার। তাইলে যদি রেপ্লিকেশনে ভুল হয় তখন তারা এই রোগগুলো তৈরি করতে পারে। তাইলে প্রুফ রিডিং ক্ষমতা আছে কার? ডিএনএ পলিমারেজ এনজাইমের। আচ্ছা, নাজিয়া নাফিয়া ডিএনএ পলিমারেজ, হাসান শহীদ ডিএনএ পলিমারেজ, হ্যাঁ তোমরা পারছো। এবার আসো ডিএনএ থেকে আরএনএ তৈরি। এইটা হইলো আমার কি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন থেকে আমার তেমন কিছুই জানা লাগবে না। ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন কি? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি। ডিএনএ 2টা সূত্র থাকে, ডিএনএ ডাবল সূত্র থাকে, একটা সূত্র, আর এমআরএনএতে একটা সূত্র থাকে। তাইলে ডিএনএর একটা সূত্রই আমার টেমপ্লেট হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? এটা আমার তাইলে এমআরএনএ।
তাহলে এই সূত্রটা আমার টেমপ্লেট হিসেবে কাজ করতেছে না, এটাকে বলা হয় টেমপ্লেট। অথবা এটা হলো আমার নন কোডিং স্ট্যান্ড, অথবা এটাকে বলা হয় অ্যান্টিসেন্স। আর যেইটা আমার কোনো রকম টেমপ্লেট হিসেবে কাজ করতেছে না সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। ও একা একা দাঁড়ায় আছে। কমপ্লিমেন্টারি স্ট্যান্ড, তার অপর নাম কি? কোডিং স্ট্যান্ড অথবা সেন্স স্ট্যান্ড। ঠিক আছে, এটা জানবা। আর আমার ট্রান্সক্রিপশনের 3টা ফেজ আছে, একটা সূচনা, দেন বর্ধিতকরণ, দেন সমাপ্তিকরণ। সূচনা, বর্ধিতকরণ আর সমাপ্তিকরণ। এখন দেখো, ডিএনএর ক্ষেত্রে আমার যে মেইন এনজাইম লাগে ডিএনএর অ্যাপ্লিকেশনে সেটা ডিএনএ পলিমারেজ, আর আরএনএ এর ক্ষেত্রে যেটা লাগবে তাকে আমরা বলবো আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ মনে রাখবা, আরএনএ পলিমারেজের প্রুফ রিডিং ক্ষমতা নাই। ডিএনএ পলিমারেজের প্রুফ রিডিং ক্ষমতা ছিল, বাট আরএনএ পলিমারেজের সেইটা নাই। আর আরএনএ পলিমারেজ কোথায় যুক্ত হবে এটা ঠিক করে দেয় ডিএনএর একটা অংশ, ডিএনএর একটা সিকোয়েন্স। ডিএনএর যেই সিকোয়েন্স ঠিক করে দেয় যে আরএনএ পলিমারেজ কোথায় যুক্ত হবে, সেই সিকোয়েন্সটাকে বলা হয় প্রোমোটার সিকোয়েন্স। প্রোমোটার সিকোয়েন্স, প্রোমোটার সিকোয়েন্সের একটা উদাহরণ হইল টাটা বক্স। টাটা বক্স একটা প্রোমোটার সিকোয়েন্স। ঠিক আছে, যদি এইখান দিয়ে কোনো কিছু বুঝতে না পারবা আমারে বলবা। টাটা বক্সকে বলা হয় আমার একটা প্রোমোটার সিকোয়েন্স। প্রোমোটার সিকোয়েন্স কি ঠিক করে? আরএনএ পলিমারেজ ডিএনএর কোথায় যুক্ত হবে, ঠিক আছে, অথবা আরএনএর কোথায় যুক্ত হবে। এখন আমি কি বলছি? আরএনএ পলিমারেজের প্রুফ রিডিং ক্ষমতা নাই। প্রুফ রিডিং ক্ষমতা নাই বলে আমার কিছু ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হচ্ছে তখন কিছু ভুল হইতে পারে। ঠিক আছে, সেই ভুলগুলো আমার পরবর্তীতে ঠিক করা লাগবে। তাইলে এই যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, যে সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণের মাধ্যমে যেই এমআরএনএ তৈরি হচ্ছে, এই এমআরএনএটাকে আমি বলছি প্রি এমআরএনএ। ঠিক আছে, প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএতে কিছু চেঞ্জ হবে, এই চেঞ্জগুলোকে বলা হয় পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন। পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন। যখন পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন হবে তখন প্রি আরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি হবে, চূড়ান্ত এমআরএনএ। তাহলে এই মডিফিকেশনের কি কি প্রসেস আছে? আচ্ছা শহীদ, তোমার কোন কোশ্চেনের অ্যান্সারটা আমি লাস্টে দিয়ে আগে পড়ানো শেষ করি। আচ্ছা, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। দেখো, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের 3টা অংশ আছে। একটা হইল গিয়ে তোমার ক্যাপিং, একটা হইল টেইলিং, আর একটা স্প্লাইসিং বা স্লাইসিং। ক্যাপিং মানে কি? ক্যাপিং মানে এমআরএনএও ট্রান্সক্রিপশনও হবে অলওয়েজ 5 থেকে 3 প্রান্তে। তাইলে 5 প্রান্ত যেইটা আছে, এই 5 প্রান্তে আমার কি করা লাগবে? একটা টুপি যুক্ত করব। কিসের টুপি যুক্ত করব? গুয়ানোসিনের। গুয়ানোসিন। এই টুপিটাকে যুক্ত করাকে বলা হচ্ছে ক্যাপিং বা 5 ক্যাপিং। 5 ক্যাপিং। টেইলিং, টেইলর প্রান্তে আমি একটা পলিঅ্যাডিনিনের সূত্র যোগ করব। পলিঅ্যাডিনিন সূত্র যোগ করব, এটাকে বলা হচ্ছে টেইলিং বা 3 টেইলিং। ঠিক আছে, তিন প্রান্তে যুক্ত করতেছি বলে 3 টেইলিং। ঠিক আছে, আর স্লাইসিং, তোমরা কি জানো যে এমআরএনএ বা যে কোনো আরএনএ 2টা অংশ থাকে, একটা হলো ইন্ট্রন, একটা এক্সন। কি কি? একটা ইন্ট্রন, একটা এক্সন। তোমরা যদি কেউ কিছু বুঝে না থাকো আমার কথা, তাহলে কিন্তু আমার কোশ্চেন করবা, ঠিক আছে? নাইলে কিন্তু ক্লাস করে কি লাভ হইলো বলো, যদি না বুঝে থাকো। আচ্ছা, স্লাইসিং। স্লাইসিংয়ে প্রত্যেকটা এমআরএনএ 2টা অংশ থাকে, একটা ইন্ট্রন, একটা এক্সন। ঠিক আছে, এখন দেখো, যেটা এক্সন, এ অ্যামিনো অ্যাসিড কোড করতে পারে, কোড করে। ঠিক আছে, অর্থাৎ এ হইল এক্সপ্রেস করতেছে, নিজেকে এক্সপ্রেস করতেছে।
অর্থাৎ এইটা হলো আমার প্রয়োজনীয় অংশ বা এক্সপ্রেসিং অংশ। আর ইন্ট্রন হইলো আমার এক্সনের মধ্যে এসে ইন্টারভিন করতেছে, অর্থাৎ এক্সনকে বাধা দিচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে ইন্ট্রন। তাহলে ইন্ট্রন হইলো আমার অকাজের অংশ। এই যে আমার ইন্ট্রন যে অকাজের অংশ, এই অকাজের অংশটা আমার কেটে বাদ দিতে হবে। এই কেটে বাদ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্লাইসিং। আর এই ক্ষেত্রে কি এনজাইম লাগে? স্লাইসিওসোম বা স্প্লাইসিওসোম, স্প্লাইসিওসোম এনজাইম লাগে। স্প্লাইসিওসোম এনজাইমের সাহায্যে আমি কি বাদ দিই? আমি ইন্ট্রন কেটে বাদ দিই আর এক্সনগুলো রেখে দিই। ঠিক আছে, একে বলা হয় স্প্লাইসিং। স্প্লাইসিং বা স্লাইসিং। ঠিক আছে, এইখান দিয়ে যদি কিছু না বুঝে থাকো তাইলে আমাকে বলো, এখনই বলো। ট্রান্সক্রিপশন থেকে আমরা আর কিছু পড়বো না, আমরা ট্রান্সক্রিপশন থেকে এইটুকুই পড়বো। এবার আসো ট্রান্সলেশন। ট্রান্সলেশন হইল কি? এমআরএনএ থেকে প্রোটিন তৈরি। আচ্ছা বলো তো, ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়? এই জিনিসটা মনে রাখবা, ডিএনএ রেপ্লিকেশন হবে অলওয়েজ নিউক্লিয়াসে। রেপ্লিকেশন নিউক্লিয়াসে হয়। ট্রান্সক্রিপশনও নিউক্লিয়াসেই হয়। বাট এমআরএনএ যে আছে, ও যখন চূড়ান্ত এমআরএনএ তৈরি হয় তখন ওইটা নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। অর্থাৎ ট্রান্সলেশন যখন হয় তখন এমআরএনএ কোথায় অবস্থান করতেছে? সাইটোপ্লাজমে। তাহলে ট্রান্সলেশন কোথায় হবে? সাইটোপ্লাজম। ঠিক আছে, ট্রান্সলেশন কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। ঠিক আছে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরিকে বলে তোমার ট্রান্সলেশন। তাহলে প্রোটিন তৈরির ক্ষেত্রে আমার একটা অ্যাক্টিভেটিং এনজাইম লাগবে। অ্যাক্টিভেটিং এনজাইমের নাম অ্যামিনো অ্যাসাইল সিনথেটেস। অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস, এটা হলো আমার ট্রান্সলেশনের তোমার অ্যাক্টিভেটিং এনজাইম। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমার একটা এমআরএনএ লাগবে, একটা আরআরএনএ লাগবে, একটা রাইবোজোম লাগবে, আর তোমার টিআরএনএ লাগবে। ঠিক আছে, এইগুলো হইলো আমার ট্রান্সলেশনের ক্ষেত্রে লাগবে। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে প্লাস অ্যামিনো অ্যাসিড লাগবে, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এইগুলো আমার ট্রান্সলেশনের ক্ষেত্রে লাগে। খালি এইগুলো এইখান থেকে মনে রাখবা। আচ্ছা, এবার আসুন নেক্সট। দেখো যে কিছু অ্যান্টিবায়োটিক আছে যা হইলো আমার ট্রান্সলেশনে বাধা দেয়। ট্রান্সলেশনে বাধা দিয়ে আমার সেই ব্যাকটেরিয়াকে বেঁধে ফেলে। ঠিক আছে, তাইলে কোন তোমার যে ইগুলো আছে, অর্থাৎ তোমার যেই অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো কোথায় কোথায় বাধা দেয়, এটা আমি শর্ট টেকনিক তোমাদের একটা শিখাই দিচ্ছি, সেইটার সাহায্যে বল। ফার্স্টে হলো সিএলপি। সিএলটা হলো ক্লোরোমাইসিন আর পিতে পেপটাইড বন্ড। ক্লোরোমাইসিন যে অ্যান্টিবায়োটিক আছে সেটা পেপটাইড বন্ড ভাঙতে, মানে পেপটাইড বন্ড গঠনে বিঘ্ন সৃষ্টি করে, এই জন্য প্রোটিন তৈরি হয় না। দেন আছে এরিথ্রোমাইসিন, যেটা হলো ইমা দ্বারা মনে রাখবা, এরিথ্রোমাইসিন এমআরএনএ, এমএ হইল মতে হইল এমআরএনএ, তাহলে এরিথ্রোমাইসিন এমআরএনএ গঠনে বাধা দেয়। ঠিক আছে, আরেকটা আছে স্ট্রেপ্টোমাইসিন ট্রান্সলেশন। দেখো দুইটাই যুক্ত বর্ণ শুরুতে, ট্রান্সলেশন, তাহলে ট্রান্সলেশনে বাধা দেয়। আরেকটা আছে দেখবা যে টেট্রাসাইক্লিনে শুধুতে শুধু ট, আর টিআরএনএ শুধুতেও শুধু ট, তাহলে এই দুটো এইটাকে বাধা দেবে। অর্থাৎ টেট্রাসাইক্লিন যেটা আছে এটা টিআরএনএ তৈরিতে বাধা দেবে, স্ট্রেপ্টোমাইসিন আছে এটা ট্রান্সলেশনে বাধা দেবে, এরিথ্রোমাইসিন এমআরএনএ গঠনে বাধা দেবে, আর সিএলপি ক্লোরোমাইসিন পেপটাইড বন্ড সৃষ্টিতে বাধা দিবে। আরেকটা দেখো নিওমাইসিন। নিও মানে কি? নতুন না, যখন কোনো কিছুর মধ্যে বিক্রিয়া হয় তখন নতুন জিনিস সৃষ্টি হয় না, তাহলে নিওমাইসিন বাধা দেবে এমআরএনএ আর টিআরএনএর অন্তর্বিক্রিয়াতে। অর্থাৎ এমআরএনএ টিআরএনএ যুক্ত হয়ে যখন নতুন কিছু হইতে চাচ্ছে তখন নিওমাইসিন তাতে বাধা দেবে, কারণ নতুন জিনিস সৃষ্টি করতে দেয় না। ঠিক আছে, আশা করি শর্ট টেকনিকটা বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো জেনেটিক কোডনে।
জিন কাকে বলে আগে তাই শোনো। জিন হইল ডিএনএর অংশ যা একটা অ্যামিনো অ্যাসিড বা একটা পলিপেপটাইড বা একটা প্রোটিন সংশ্লেষণ করতে পারে, ঠিক আছে। জিন হইল গিয়ে এমন ডিএনএর একটা অংশ যা প্রোটিন সংশ্লেষণে অংশ নেয়। জিনের অনেক ধরনের একক আছে, কি আছে? রেকন রিকম্বিনেশনের একক, মিউটন মিউটেশনের একক, দেন আছে হইল গিয়ে তোমার রেকন মিউটন রেপ্লিকন রেপ্লিকেশনের একক, আরেকটা আছে সিস্টন হইল ডিএনএ কার্যের একক, ঠিক আছে। এগুলো মনে রাখবে, রেকন রেপ্লিকেশনের, মিউটন মিউটেশনের, রেপ্লিকন রেপ্লিকেশনের, আর সিস্টন তোমার ডিএনএ জিন কার্যের একক, ঠিক আছে। জিন কথাটা ব্যবহার করেন হইল ফার্স্ট জোহানসেন। আর কৃত্রিম জিন সংশ্লেষণ করে নোবেল প্রাইজ পান হইল হরগোবিন্দ খোরানা। কৃত্রিম জিন সংশ্লেষণ করে নোবেল প্রাইজ কে পান? হরগোবিন্দ খোরানা। আচ্ছা, তাইলে জিন কিসের অংশ বলো তো? জিন হইল ডিএনএর অংশ। জিন কিসের অংশ? ডিএনএর অংশ, ঠিক আছে। জিন ডিএনএর অংশ। মানুষের দেহে আমরা নাইট্রোজেন বেস পড়ছি না? মানুষের দেহে কতগুলো নাইট্রোজেন বেস থাকে এটা মনে রাখবা। মানুষের দেহে নাইট্রোজেন বেস সংখ্যা হইল 300 মিলিয়ন ক্ষারক যুগল থাকে, বা 300 মিলিয়ন নাইট্রোজেন বেস থাকে মানুষের দেহে। মানুষের দেহে যে ডিএনএ থাকে তার 98%ই হইল নিষ্ক্রিয় ডিএনএ কে বলা হয় জাঙ্ক ডিএনএ। 98% ডিএনএ কোনো কাজ করে না। একটা মানুষের ডিএনএর সাথে আরেকটা মানুষের 99.9% মিল থাকে। আর মানুষ আর শিম্পাঞ্জির মধ্যে 98% ডিএনএর মিল আছে, আর মানুষ আর গরিলার মধ্যে 97% ডিএনএর মিল আছে, ঠিক আছে। আচ্ছা, মানুষের সবচেয়ে বেশি জিন আছে এক্স ক্রোমোজোমে, প্রায় 3000 বা 2968টা সম্ভবত। আর সবচেয়ে কম জিন আছে ওয়াই ক্রোমোজোমে, ঠিক আছে। ওয়াই ক্রোমোজোমে মাত্র 231টা সম্ভবত, 231টা জিন আছে, ঠিক আছে। অর্থাৎ সবচেয়ে বেশি আছে এক্স ক্রোমোজোমে, সবচেয়ে কম আছে ওয়াই ক্রোমোজোমে, ঠিক আছে। এবার আসো আদিকোষের ক্ষেত্রে। আদিকোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন। অপেরনের বিভিন্ন ইউনিট আছে, ঠিক আছে। অপেরনের বিভিন্ন অংশ আছে। অপেরনের অংশ আছে গাঠনিক জিন, যেটা এনজাইম সংশ্লেষ করে, এটা তোমরা বই থেকে পড়বা। অপেরন আছে, প্রোমোটার আছে, অপারেটর আছে, আর রেগুলেটর আছে। কোনটার কাজ কি এটা বই থেকে তোমরা দেখে নিবা। এবার আসো জেনেটিক কোড। জিনের এক একটা অংশ হলো জেনেটিক কোড, ঠিক আছে। জিনের মধ্যে আমরা কি বলছি? জিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করে না। জিনের মধ্যে নাইট্রোজেন বেস দ্বারা গঠিত এক একটা শব্দ থাকে, ঠিক আছে। 3টা নাইট্রোজেন বেস, সাপোজ মানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, এরকম তিনটা নাইট্রোজেন বেসের এক একটা ওয়ার্ড থাকে। এই এক একটা ওয়ার্ড এক একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। এটাও একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। এই যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করা এক একটা তোমার ওয়ার্ড জিনের মধ্যে, এগুলোকে বলা হয় হলো জেনেটিক কোড। কি বলা হয়? জেনেটিক কোড, ঠিক আছে। তাইলে মোট জেনেটিক কোড সম্ভব হইল 64টা। ভালো করে খেয়াল করো, মোট জেনেটিক কোড সম্ভব হইল 64টা, ঠিক আছে। মোট জেনেটিক কোড সম্ভব 64টা। এর মধ্যে 61টা অ্যামিনো অ্যাসিড তৈরি করে, আর বাকি 3টা অ্যামিনো অ্যাসিড তৈরি করে না। এই 3টাকে বলা হয় স্টপ কোডন। অর্থাৎ এরা হইল গিয়ে প্রোটিন তৈরি করা বন্ধ করে দেয়। স্টপ কোডন কি কি আছে টানা মুখস্থ থাকতে হবে। UAA, UGA আর UAG। এরা কি করে? এরা কোডন স্টপ করে দেয়। আর এই বাকি যে 61টা, এর মধ্যে একটা কোডন আছে যেটাকে বলা হয় হলো AUG। এটা হলো স্টার্ট কোডন। AUG এটা স্টার্ট কোডন। এটা কি কোড করে? এটা মিথিওনিন কোড করে। এইটুকু ভালো করে মনে রাখবা, ঠিক আছে। এখন দেখো এরা কি করে? এক একটা কোডন এক একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। বাট একটা অ্যামিনো অ্যাসিডের প্রকৃতিতে মোট অ্যামিনো অ্যাসিড কয়টা আছে বলতে পারো? যারা প্রোটিন তৈরিতে অংশ নেয় এরকম 20টা অ্যামিনো অ্যাসিড আছে। কয়টা? 20টা। তাইলে আমার যেই 61টা কোডন তোমার প্রোটন তৈরি করতে পারে, অ্যামিনো অ্যাসিড তৈরি করতেছে, সেটা মোট 20টা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে। মনে রাখবা যে দুইটা কোডন কখনো সেম অ্যামিনো অ্যাসিড কোডন করবে না।
দুইটা কোডন কখনো সেম অ্যামিনো অ্যাসিড তৈরি করবে না, বাট একটা অ্যামিনো অ্যাসিডের জন্য দুইটা বা তিনটা কোডন থাকতে পারে। এটা একটা উদাহরণ দিয়ে খেয়াল করো, একটা উদাহরণ দিয়ে খেয়াল করো। সাপোজ তোমার কাছে ইউ 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 নামে একটা কোডন আছে আর ইউ ইউ সি নামে একটা কোডন আছে, ঠিক আছে? ইউ ইউ এ আর ইউ ইউ সি, ঠিক আছে? এই দুটো কখনো, এই দুটো মানে সাপোজ এইখানে আমার সাপোজ দুইটা প্রোটিন আছে আমার কাছে, ঠিক আছে? একটা হলো ফিনাইল অ্যালানিন, প্রোটিন বলতেছি অ্যামিনো অ্যাসিড, ফিনাইল অ্যালানিন, আর একটা সাপোজ মিথিওনিন। এই একটা অ্যামিনো অ্যাসিডের জন্য এই দুইটা কোডনই হইতে পারবে, একটা অ্যামিনো অ্যাসিডের জন্য দুইটা কোডনই হইতে পারবে, বাট কখনো এই ইউইউসি থেকে দুইটা অ্যামিনো অ্যাসিড মানে ফিনাইল অ্যালানিন আর মিথিওনিন না, যে কোনো দুইটা অ্যামিনো অ্যাসিড কখনো তৈরি হইতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ একটা কোডন থেকে একাধিক অ্যামিনো অ্যাসিড তৈরি হইতে পারবে না, বাট একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকতে পারে, ঠিক আছে? তাইলে আমরা এই অধ্যায়ে এই পর্যন্তই পড়বো। আমরা ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন আজকে যা যা পড়লাম এইগুলো থেকে আমি যা যা বলছি সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা আজকে আমি তোমাদের মার্কে এখনো দেখিনি, আমি দেখবো। তোমরা আজকে আমি যা যা পড়াইছি এটা ভালো করে পড়ে নিবা। সবচেয়ে ভালো হয় তুমি যদি এখন পড়তে পারো। এখন যেহেতু ক্লাসটা করলা, তাইলে এখন যদি আধা ঘন্টা 1 ঘন্টা পড়তে পারো, তাইলে এই অধ্যায় তোমাদের শেষ হয়ে যাবে খুব ভালো করে। নেক্সট দিন 6টায় পরীক্ষা থাকবে, তোমরা পরীক্ষা দিবা। আর শহীদ যেটা বললা তোমার হইল গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পেপার ফাইনাল এক্সাম দেওয়া হয়ে গেছে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি কি বলতেছি, তুমি কি মানে এইচএসসির পড়া শেষ করে ফেলছো তাই বলতেছো, নাকি তুমি অ্যাডমিশন? বলো তো ভাইয়া, আমার ভালো করে ক্লিয়ার করো তো। হাসান শহীদ, তুমি বলো, তুমি কি বলতেছো? তোমার কি এইচএসসি সব প্রিপারেশন শেষ তাই বলতেছো? বলো। মেডিকেল অ্যাডমিশন, আচ্ছা। তোমার যদি পেপার ফাইনাল হয়ে থাকে তাহলে তুমি এখন খালি রিভিশন দিবা, বই রিভিশন দিবা। তারপরে তুমি হইল গিয়ে তোমার কাছে বিগত সালের মেডিকেল কোশ্চেন আছে না, মেডিকেল কোশ্চেনগুলো সব ভালো করে সলভ করবা, ঠিক আছে? মেডিকেল কোশ্চেন সলভ করবা। সলভ বলতে প্রত্যেকটা অ্যান্সারের ব্যাখ্যা খুঁজবা, কোনটা অ্যান্সার হবে সেটা তো জানবা, কোনগুলো অ্যান্সার হবে না, কেন হবে না সেগুলো খুঁজবা, ঠিক আছে? আর ইংলিশ আর জিকের দিকে মন দিবা, ঠিক আছে? তাইলে তুমি হলে এখন বারবার রিভিশন দিবা। পেপার ফাইনাল হয়ে গেছে তো কি হয়েছে, আর যে কয়দিন আছে 2-3 বার করে রিভিশন দেওয়ার চেষ্টা করবা পুরো বই। আর ইংলিশ আর জিকের দিকে মনোযোগ দিবা, ঠিক আছে? ইংলিশের দিকে মনোযোগ দিবা, আর হইলো কি পড়বা, ওই যে ওটাকে কি বলে, কোশ্চেন সলভ করবা। যে একটা কোশ্চেন নিবা, তার 4টা অপশনই পড়বা, প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা কি, প্রত্যেকটা অপশন কোনটা অ্যান্সার হবে সেটা তো জানবাই, বাকি 3টা কেন হবে না, ওটা কোথায় আছে বইয়ের, এইগুলো যেন তুমি জানো, তোমার মাথার মধ্যে থাকে, সেই হিসেবে মেডিকেল কোশ্চেন সলভ করবা। কমসে কম 10টা মেডিকেল কোশ্চেন এইভাবে সলভ করার চেষ্টা করবা, তাইলে হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আজকে এই পর্যন্তই। তোমরা কালকে সবাই পরীক্ষা দিবা। আসসালামু আলাইকুম। তাইলে তোমরা